সবাইকে স্বাগতম আজকের সলভ ক্লাসে। আজকে আমাদের সলভ ক্লাস হচ্ছে ফার্মাকোলজি নিয়ে। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডক্টর পাবন। আমি 2020 সালে জানুয়ারিতে এফসিপিএস পার্ট 1 পাস করেছি সার্জারিতে। আমি এখন 39তম বিসিএস এ আছি সহকারী সার্জন হিসেবে। তো প্রথমে একটু বলে নিই যে ফার্মাকোলজি নিয়ে সলভ ক্লাস। তো ফার্মাকোলজি আসলে এমন একটা সাবজেক্ট, এটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ভাবে হচ্ছে যে আমাদের প্রয়োজন হবে, শুধু একটা সাবজেক্ট হিসেবে না। দেখা যাচ্ছে এখানে অনেক কিছুই, এমন কিছু সিস্টেম আছে, এমন কিছু মেকানিজম আছে যেটা হচ্ছে যে আমাদের নার্ভাস সিস্টেম বলেন বা কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, এই মেকানিজম গুলো আমাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন হবে। সো ফার্মাকোলজি বেসিকটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। বিশেষ করে আমি সার্জারি যারা দিবেন তাদের জন্য বলবো। অনেক সময় দেখা যায় সার্জারি হচ্ছে পার্ট 2 তে থাকে আর কি। সার্জারিতে ফার্মাকোলজি আর ফিজিওলজি একসাথে। অনেক সময় দেখা যায় হচ্ছে ফিজিওলজি মানে এই জিনিসটা কিন্তু অনেক কঠিন। তো সেক্ষেত্রে ফিজিওলজিটা অনেক সময় অনেক কোশ্চেন আমরা পারি না। তো তখন আমাদের এই ফার্মাকোলজি বা বায়োস্ট্যাটিক্স এই যে পার্টটুকু আছে, সেই পার্টটুকু আমাদের অনেকটুকু হেল্প করতে পারে এই ক্ষেত্রে। কারণ সেই ফার্মাকোলজি এবং বায়োস্ট্যাটিক্সের নাম্বার দিয়ে আমরা ফিজিওলজিতে আমাদের যে ডেফিসিয়েন্সিটা থাকে সেটা আমরা কভার দিতে পারি। সো এই জন্য আমাদের জন্য ফার্মাকোলজি সাবজেক্টটা আসলেই অনেকটা ইম্পর্টেন্ট। তো আপনারা, আমি আজকে যেহেতু সলভ ক্লাস, এখানে হচ্ছে যে আমরা অনেক ডিটেলস আলোচনা করতে পারবো না। আমি শুধু হচ্ছে যে আপনার যেসব কোশ্চেন আছে, আপনারা তো পরীক্ষা দিয়েছেন, যেসব কোশ্চেন আছে টপিক গুলো আপনাদের কাছে পরিচিত এবং টপিক গুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসবে এবং সেই টপিক গুলো নিয়ে আমি কিছুটা যতটুকু পারি অতটুকু আলোচনা করার চেষ্টা করব এবং হচ্ছে যে আপনাদের কি কি পড়তে হবে সেই টপিক গুলো থেকে আমি জাস্ট একটা গ্রস ধারণা দিয়ে দিব। এবং আপনি দেখবেন যে যে 50টা কোশ্চেন আছে ঘুরে ফিরে এই টপিকস গুলোই হচ্ছে যে আপনার পুরো ফার্মাকোলজি সাবজেক্টটা হচ্ছে যে কভার দিবে। তো আমরা চলে যাই প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন আমাদের আসে হচ্ছে যে ড্রাগ অ্যাবজর্পশন নিয়ে। আচ্ছা, আমাদের এখানে ফার্মাকোকাইনেটিক্স যেটা আছে, কাইনেটিক্স, এখানে হচ্ছে যে আমাদের ড্রাগ অ্যাবজর্পশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো ড্রাগ অ্যাবজর্পশন হচ্ছে যে, অ্যাবজর্পশন বলতে আমরা কি বুঝি? অ্যাবজর্পশন বলতে আমরা একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করলাম, ওরালি বা প্যারেন্টালি অ্যাডমিনিস্টার করলাম, এটা যে প্রসেসের মাধ্যমে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে সেটাই হচ্ছে আমাদের এই প্রসেসটার নামই অ্যাবজর্পশন। এখন এই প্রসেসটার অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, এগুলো থেকেই বারবার কোশ্চেন আসে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ড্রাগটা লিপিড সলিবল না ওয়াটার সলিবল। আমরা জানি যে হচ্ছে আমাদের সেল মেমব্রেন, যেটা সেল হচ্ছে বায়োলজিক্যাল মেমব্রেন, যেটা সেটা হচ্ছে বাইলেয়ার লিপিড মেমব্রেন। তো আমাদের ড্রাগটা লিপিড সলিবল হতে পারে, ওয়াটার সলিবল হতে পারে। লিপিড সলিবল ড্রাগ যেগুলো, সেগুলো হচ্ছে যেহেতু সেল মেমব্রেনটা হচ্ছে লিপিড মেমব্রেন, লিপিড সলিবল ড্রাগ গুলো সহজে সেই লিপিডের মধ্য দিয়ে চলে যেতে পারবে। তার মানে আমাদের যে লিপিড সলিবল ড্রাগ গুলো সেগুলো অ্যাবজর্ব হবে ইজিলি। অন্যদিকে ওয়াটার সলিবল ড্রাগ গুলো, সেগুলো বায়োলজিক্যাল মেমব্রেন দিয়ে যেতে তাদের হচ্ছে যে ক্যারিয়ার প্রোটিন লাগবে বা এনার্জি লাগবে। তার মানে এগুলো হচ্ছে আমাদের ইজিলি বায়োলজিক্যাল মেমব্রেন দিয়ে ক্রস করতে পারবে না। তাহলে আমরা জানলাম লিপিড সলিবল ড্রাগ গুলো বায়োলজিক্যাল মেমব্রেন দিয়ে সহজে পাস করতে পারবে এবং এগুলো সহজে অ্যাবজর্ব হবে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে ড্রাগটা কি আয়োনাইজ নাকি নন আয়োনাইজ? আপনারা একবার চিন্তা করেন, আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছি ছোটবেলায় যে হচ্ছে যে ওয়াটার সলিবল মানে সেটা হচ্ছে পোলার হতে হবে, মানে সেটার দুইটা আয়ন থাকতে হবে। তার মানে আমরা তো এটা বলতে পারি যে হচ্ছে যে আয়োনাইজ যেগুলো সেগুলোই ওয়াটার সলিবল, আয়োনাইজ ড্রাগ যেগুলো সেগুলোই ওয়াটার সলিবল। তার মানে কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম যে হচ্ছে ওয়াটার সলিবল ড্রাগ গুলো সহজে পাস করতে পারবে না, বায়োলজিক্যাল মেমব্রেন দিয়ে সহজে পাস করতে পারবে না। তার মানে কি আমরা এটাও বলতে পারি যে হচ্ছে যে নন আয়োনাইজ বা নন আয়োনাইজ না সরি আয়োনাইজ ড্রাগ যেগুলো সেগুলো হচ্ছে ওয়াটার সলিবল। তার মানে এগুলো সহজে বায়োলজিক্যাল মেমব্রেন দিয়ে পাস করতে পারবে না, তার মানে এগুলোর অ্যাবজর্পশনটা কম হবে।
তাইলে দুই নাম্বার যেটা আমরা জানলাম যে আয়োনাইজ ড্রাগ গুলো অ্যাবজর্পশন কম হবে এবং ঠিক অপোজিট নন আয়োনাইজ ড্রাগ গুলো আয়োনাইজ বেশি হবে। তৃতীয় কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে অ্যাসিডিক ড্রাগটা কি অ্যাসিডিক নাকি ড্রাগটা বেসিক, অর্থাৎ ড্রাগটা কি অম্লধর্মী নাকি হচ্ছে যে ক্ষারধর্মী এবং সেটা কোন মিডিয়াতে আছে। আমরা যখন একটা ওরাল ড্রাগ খাই তখন সেটা প্রথমে স্টোমাক কে যাবে স্বাভাবিকভাবে, প্রথমে স্টোমাক পরবর্তী ইন্টেস্টাইন। আমরা জানি স্টোমাকের মিডিয়া হচ্ছে অ্যাসিডিক মিডিয়া, মানে হচ্ছে পিএইচ এটার ক্ষেত্রে লো, এবং ইন্টেস্টাইনাল মিডিয়া হচ্ছে অ্যালকালাইন মিডিয়া। তো একটা অ্যাসিডিক ড্রাগ যখন হচ্ছে যে স্টোমাকে যাবে সেখানে কিন্তু কোনো রিঅ্যাকশন হবে না। আমরা ছোটবেলা থেকেই জানি অ্যাসিড এবং বেস একসাথে থাকলে সেখানে একটা রিঅ্যাকশন হয়। সো অ্যাসিড আর অ্যাসিডে কিন্তু কোনো রিঅ্যাকশন হবে না। অ্যাসিডিক ড্রাগ যদি স্টোমাকে থাকে সেখানে কোনো রিঅ্যাকশন হবে না, সেখানে কোনো রিঅ্যাকশন হচ্ছে না, তার মানে সেখানে ড্রাগটা আনআয়োনাইজড অবস্থাতে থাকবে। আবারও আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে হচ্ছে আনআয়োনাইজড ড্রাগ অবশ্যই লিপিড সলিবল এবং অ্যাবজর্ব বেশি হবে। তার মানে একটা অ্যাসিডিক ড্রাগ অবশ্যই স্টোমাকের অ্যাসিডিক মিডিয়াতে অ্যাবজর্পশন বেশি হবে, এবং সেই অ্যাসিডিক ড্রাগ যখন অ্যালকালাইন মিডিয়া অর্থাৎ ইন্টেস্টাইনে যাবে তখন সেটা আয়োনাইজড হয়ে যাবে। যেহেতু বেসিক মিডিয়ার কন্টাক্টে সেটা চলে আসলো তার মানে সেটা আয়োনাইজড হয়ে যাবে এবং তখন তার অ্যাবজর্পশনটা কমে যাবে। সো আমরা এখানে তিনটা জিনিস অলরেডি পড়ে ফেলছি। এখন আমরা কোশ্চেন গুলো দেখি। প্রথম কোশ্চেন ছিল ওয়াটার সলিউবল ড্রাগস ইজিলি ক্রস দা বায়োলজিক্যাল মেমব্রেন। আমরা ইতিমধ্যে জানি এটা ফলস, লিপিড সলিউবল ড্রাগ হবে। দুই নাম্বার নন আয়োনাইজড ড্রাগ আর লেস অ্যাবজর্বড, নন আয়োনাইজড ড্রাগ আর লেস অ্যাবজর্বড, এটাও ফলস। আয়োনাইজড ড্রাগ হচ্ছে লেস অ্যাবজর্বড, নন আয়োনাইজড ড্রাগ সবসময় বেটার অ্যাবজর্বড। তিন নাম্বার অ্যাসিডিক মিডিয়া, অ্যাসিডিক ড্রাগ আর বেটার অ্যাবজর্বড ইন বেসিক মিডিয়া, এটাও ফলস। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে যেহেতু আনআয়োনাইজড অবস্থায় থাকবে সেটা বেশি অ্যাবজর্ব হবে। বেসিক ড্রাগস আর বেটার অ্যাবজর্বড ইন অ্যালকালাইন মিডিয়া। ট্রু। ইনক্রিজ বাউল ট্রানজিট টাইম, ইনক্রিজ অ্যাবজর্পশন, এই জিনিসটা আমরা পড়ি না, কিন্তু আপনারা চিন্তা করেন একটা ড্রাগ যখন হচ্ছে আমরা ওরালে একটা ড্রাগ খাইলাম, সেটা আমাদের বডি মানে বাউল সিস্টেম জিআইটি সিস্টেম পাস করতে যত বেশি সময় নেবে তত বেশি সেটা অ্যাবজর্পশন হওয়ার জন্য সময় পাবে। আপনারা যখন এইভাবে চিন্তা করবেন জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে যে হচ্ছে ইনকেস বাউল ট্রানজিট টাইম ইনকেস অ্যাবজর্পশন, তার মানে এটা ট্রু। সো আরো কয়েকটা ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে লো মলিকুলার ওয়েট। একটা ড্রাগের যদি লো মলিকুলার ওয়েট হয় তাহলে সেই ড্রাগটা অ্যাবজর্পশন ভালো হবে। আর যদি হচ্ছে সারফেস এরিয়া, একটা ড্রাগ যখন অ্যাবজর্পশনের জন্য বেশি সারফেস এরিয়া পাবে তখন ড্রাগটা বেশি অ্যাবজর্ব হবে। এই ফ্যাক্টরগুলো আপনারা মনে রাখবেন। পরবর্তীতে আমাদের কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি। বায়োঅ্যাভেলেবিলিটি বলতে আমরা কি বুঝি? আমরা যে ড্রাগটা খাইলাম সেই ড্রাগটার কতটুকু আনচেঞ্জড অবস্থাতে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে, সেটাই হচ্ছে যে আমার ওই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি। এখন আমরা দেখব যে হচ্ছে যে ইন্ট্রাভেনাস রুটে যদি আমরা দেই, আমরা ড্রাগটা সরাসরি কিন্তু আমাদের সিস্টেমিক সার্কুলেশনে দিচ্ছি, তার মানে এক্ষেত্রে আমাদের বায়োঅ্যাভেলেবিলিটি 100%। এবং অন্যান্য ক্ষেত্রে যেমন হচ্ছে ওরালি আমরা যদি হচ্ছে যে আমরা ড্রাগটা নেই বা হচ্ছে যে রেকটালি নেই বা ইনহেলেশন, কিছু না কিছু আমাদের ওই আমরা হারাবো, ওই কিছু না কিছু আমাদের ওই সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে লিভারে বা ইন্টেস্টাইনে বা কিডনিতে বা লাংসে আমাদের হচ্ছে ড্রাগটা এলিমিনেশন হয়ে যাবে বা মেটাবলিজম হয়ে যাবে, যার কারণে আমরা সিস্টেমিক সার্কুলেশনে সম্পূর্ণ ড্রাগটা পাবো না। সো আপনারা এখানে দেখেন যে হচ্ছে প্রথমটা দেয়া আছে ট্রান্সডার্মাল 32 লেস দেন 100, এইটা একটা ছক আছে, এটা একটা ছক ক্যাটজাঙে আপনাদের শীটে দেওয়া আছে এবং সেই অনুসারে হচ্ছে যে এই স্টেমটা তৈরি করা হয়েছে। আমরা একটু দেখি যে ট্রান্সডার্মাল রুটে হচ্ছে যে আমরা 80 to 100% বায়োঅ্যাভেলেবিলিটি আমরা পেতে পারি। এখানে দেয়া আছে 30 to 100। সো এটা হচ্ছে এটা ফলস, সম্ভবত এখানে ভুল দেয়া আছে, একটু প্রিন্টিং মিস্টেকের কারণে ভুল হয়েছে। এবং রেকটালের ক্ষেত্রে সেটা হচ্ছে এটাও ফলস, এখানে আসলে সম্পূর্ণটাই সম্ভবত উল্টো এসেছে, যে হচ্ছে রেকটালের ক্ষেত্রে এটা হচ্ছে আপনারা একটু কারেকশন করে নেবেন, এটা যে হচ্ছে যে ট্রান্সডার্মাল রুটে এটা ফলস। আপনার ব্যাখ্যা আপনারা কিন্তু ব্যাখ্যাতে কিন্তু দেয়া আছে যে হচ্ছে যদিও স্টেমটা এখানে ট্রু ফলস একটু ওলটপালট হয়ে গেছে,
যে ট্রান্সডার্মাল ক্ষেত্রে 80 to 100, রেকটালের ক্ষেত্রে আমরা পাবো 30 to less than 100, ওরালের ক্ষেত্রে আমরা দেখবো 5 to less than 100, এবং ইনহেলেশনের ক্ষেত্রেও সেম 5 to less than 100, এবং ইন্ট্রাভেনাস সর্বশেষ যেটা সেটা হচ্ছে ট্রু। আইভি আইভি রুটে আমরা যখন একটা ড্রাগ দিব আমরা সম্পূর্ণ 100% বায়োঅ্যাভেলেবিলিটি সেটা পাবো। বায়োঅ্যাভেলেবিলিটি থেকেও আপনাদের কোশ্চেন আসবে। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। অ্যাসিটাইলেশন টাইপ অফ কনজুগেশন অকার্স ইন ড্রাগ, ইন হুইচ ড্রাগ? আচ্ছা, এখানে হচ্ছে যে অ্যাসিটাইলেশন, এটা হঠাৎ করে কোথা থেকে আসলে এটা একটু কঠিন মনে হতে পারে আপনাদের কাছে। এটা দেওয়া হয়েছে হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন যে অংশটুকু আছে জেনারেল ফার্মাকোলজি সেখান থেকে। বায়ো ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি? বায়ো ট্রান্সফরমেশন জিনিসটা হচ্ছে আমরা লিপিড সলিবল ড্রাগটাকে ওয়াটার সলিবল ড্রাগে পরিণত করতে হবে। জিনিসটা হচ্ছে আমরা একটা লিপিড সলিবল ড্রাগ সেটাকে আমরা বডি থেকে এক্সক্রিশনের জন্য ওয়াটার সলিবল ড্রাগে পরিণত করব। কে করবে? এটা মেইনলি করে হচ্ছে আমাদের লিভার। লিভার হচ্ছে যে মেইন অর্গান ফর বায়ো ট্রান্সফরমেশন। এখানে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, মাইক্রোজোমাল এবং নন মাইক্রোজোমাল এনজাইম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে ড্রাগটা মেটাবলিজম হয়, যার কারণে পরবর্তীতে সেটি ওয়াটার সলিবল ড্রাগে পরিণত হয়। তো এই রিঅ্যাকশন যেগুলো হয় এখানের মধ্যে দুই ধরনের রিঅ্যাকশন আছে, একটা হচ্ছে ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1 এ তিন ধরনের রিঅ্যাকশন আমরা জানি। ফেজ 1 কে বলা হয় সিনথেটিক রিঅ্যাকশন সমূহ এখানে হয়, অক্সিডেশন, রিডাকশন এবং হাইড্রোক্সিলেশন। এই রিঅ্যাকশন গুলো হয় ফেজ 1 এ। এবং ফেজ 2 তে হয় আমাদের বিভিন্ন ট্রান্সফার, মানে নন সিনথেটিক, এখানে কোনো কিছু সিনথেটিক সিনথেসিস হয় না, হয় এখানে শুধু গ্রুপগুলো ট্রান্সফার হয়, যেমন অ্যাসিটাইলেশন, মিথাইলেশন, গ্লুকুরোনিডেশন এবং সালফেশন। এইসব রিঅ্যাকশন গুলো হয় ফেজ 2 তে। তো এটা হচ্ছে ক্যাটজাং এর একটা ছক আছে, আপনারা আপনাদের শীটে পাবেন ছকটা। সেখানে হচ্ছে বিভিন্ন উদাহরণ আছে। এখানে উদাহরণে হচ্ছে যে আপনারা দেখবেন অ্যাসিটাইলেশন টাইপ অফ কনজুগেশন অকার্স ইন হুইচ ড্রাগ। এখানে আমরা দেখি অ্যানসারটা। এখানে হচ্ছে যে ডেপসন, মেজাকালিন, ক্লোনাজেপাম। এখানে আমি বলবো যে হচ্ছে যে আপনার ছকটা একটু কঠিন, মানে হচ্ছে ছকটা মনে রাখা আসলে একটু কঠিন। আপনারা আশা করি আপনাদের ফার্মাকোলজি যে ক্লাস হয়েছে সেখানে বলা হয়েছে অলরেডি যে হচ্ছে এই ছকটা সম্পর্কে। এটা হচ্ছে যে খুব বেশি যে আসে তা না, কিন্তু হচ্ছে যে এখান থেকে কোশ্চেন এসছে, যেহেতু এখান থেকে একবার কোশ্চেন এসছে তার মানে এই ছকটা আপনার পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে যেতে হবে। তো ডোপামিন, এখানে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হয় না। ডেপসন, মেজাকালিন, ক্লোনাজেপাম, এই তিনটার ক্ষেত্রে অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন হয় এবং এর মাধ্যমে এই ড্রাগগুলো ওয়াটার সলিবল ড্রাগে পরিণত হয়, যেভাবে যার পরবর্তীতে ড্রাগগুলো এক্সক্রিশনের জন্য রেডি হয়। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে ড্রাগস হ্যাভিং লো থেরাপিউটিক ইন্ডেক্স। আচ্ছা, থেরাপিউটিক ইন্ডেক্স বলতে আমরা বুঝি, থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে আমাদের ইফেক্টিভ ডোজ এবং প্রথম হচ্ছে মানে টক্সিক ডোজ। একটা ড্রাগ কোন পরিমাণ পর্যন্ত খেলে সেটা হচ্ছে টক্সিক ইফেক্ট তৈরি করবে, এবং কোন পরিমাণ পর্যন্ত খেলে সেটা আমাদের ইফেক্টিভ ডোজ দিবে, মানে আমরা যা চাই একটা ড্রাগ যে জন্য খাচ্ছি সেই ইফেক্টটা দিবে, সেটা রেশিও যেটা, এটাকে আমরা বলি টক্সিক ডোজ, TD50। মানে হচ্ছে যে আমরা ধরেন আমি 100 জন মানুষকে একটা ড্রাগ একটা নির্দিষ্ট ডোজে দিলাম, এবং সেই নির্দিষ্ট ডোজের ড্রাগটা 50 জনের মতো মানুষকে, মানে 50% মানুষকে হচ্ছে যে সেটা টক্সিসিটি তৈরি করলো মানুষের মধ্যে। সো সেই ডোজটা হচ্ছে আমার TD50। এবং ইফেক্টিভ ডোজের ক্ষেত্রেও একই কথা, যে হচ্ছে যে আমরা ধরেন 100 জন না বলি 200 জন মানুষকে দিলাম, তার মধ্যে 100 জনের মধ্যে অর্থাৎ 50% ক্ষেত্রে সেটা মানে ইফেক্টিভ আমরা যেটা চাই সেই ইফেক্টটা তৈরি করলো, সেটাই হচ্ছে যে আমাদের ED50। তো এই TD50 এবং ED50 এইটার রেশিও যেটা, সেটা হচ্ছে লো থেরাপিউটিক, সেটাকে আমরা বলছি থেরাপিউটিক ইন্ডেক্স। তো থেরাপিউটিক ইন্ডেক্স হচ্ছে যে মানে বিষয়টা হচ্ছে আমাদের টক্সিক ডোজ এবং ইফেক্টিভ ডোজের মধ্যে পার্থক্য যেটা, ডিসটেন্স যেটা, সেটাই হচ্ছে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স। তো আপনারা আশা করি জানেন যে বিষয়টা, যে হচ্ছে হাই থেরাপিউটিক ইন্ডেক্স যদি হয় সে ড্রাগ গুলো হচ্ছে আমাদের জন্য সেফ। যে হচ্ছে যদি একটা ড্রাগ যদি হচ্ছে লো থেরাপিউটিক ইন্ডেক্স এর হয়, মানে হচ্ছে তার ইফেক্টিভ ডোজ এবং টক্সিক ডোজের মধ্যে পার্থক্য খুবই কম, তার মানে ডোজে একটু হেরফের হলেই আমরা হচ্ছে টক্সিক ইফেক্ট পাবো। তো
লো থেরাপিউটিক ইন্ডেক্স যেটা আছে, লো থেরাপিউটিক ইন্ডেক্স কোন কোন ড্রাগের, এখানেও হচ্ছে যে আপনাদের শীটে দেওয়া আছে উদাহরণগুলো, সেখান থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। এখান থেকে কোশ্চেন মাঝে মাঝে আসে, হচ্ছে সব সময় আসে আমি বলবো না, কারণ হচ্ছে কিন্তু কোশ্চেন মাঝে মাঝে, যেহেতু প্রিভিয়াস কোশ্চেন এসছে আপনারা অবশ্যই পরীক্ষার আগে এগুলো দেখে যাবেন। তো আমরা এখানে দেখি আমাদের লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগস কোনগুলো। আমাদের পেনিসিলিন হচ্ছে আমাদের জন্য একটা সেফ ড্রাগ। ডায়াজেপাম ডায়াজেপাম হচ্ছে আমরা জানি এটা হচ্ছে একটা সিডেটিভ ড্রাগ। আপনারা কিন্তু দেখবেন যে হচ্ছে যে অনেক সময় অনেক হচ্ছে আপনার অনেকে 20টা 25টা 30টা কিন্তু হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে আসে, কিন্তু তাদের টক্সিক ইফেক্ট হয় কিন্তু অনেক লেটে, মানে হচ্ছে টক্সিক ইফেক্ট হয় তারা কিন্তু হচ্ছে হ্যাঁ ইফেক্টটা থাকে অনেকক্ষণ, কিন্তু ওরকম টক্সিসিটি কিন্তু অনেক সময় দেখা যায় না। সো এটাকেও আমরা ডায়াজেপামকেও আমরা হাই থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ বলতে পারি। সো এখানে পেনিসিলিন ফলস, ডায়াজেপাম ফলস, অ্যামিনোফাইলিন এটা হচ্ছে যে একটা মিথাইল জ্যান্থিন গ্রুপের ড্রাগ, অ্যান্টি এসমাটিক ড্রাগ। এটা হচ্ছে যে আপনার লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ, তার মানে এটা পার্থক্য টক্সিক ডোজ এবং ইফেক্টিভ ডোজের পার্থক্যটা খুবই কম। ডিগক্সিন একটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, হার্ট ফেলিওরের ড্রাগ। সো এটা কিন্তু হচ্ছে যে অবশ্যই হার্ট ফেলিওর ড্রাগ। আপনারা একটু চিন্তা করলে জিনিসটাগুলো দেখতে পারবেন যে হচ্ছে আমাদের অ্যাজমাটিক ড্রাগ যেগুলো আছে, বা হচ্ছে আপনার সাইটোটক্সিক ড্রাগ, অ্যান্টি ক্যান্সার ড্রাগ যেগুলো আছে, তারপর অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ যেগুলো আছে, বা অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ যেগুলো আছে, এগুলোর কিন্তু হচ্ছে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স গুলো হচ্ছে লো, মানে হচ্ছে যে এইসব ড্রাগ যদি হচ্ছে যে আমরা একটু সামান্য ডোজের চেয়ে একটু ডোজে হেরফের হয়ে যায়, তাহলে আমাদের টক্সিক ইফেক্ট দেখা দেয়। প্যারাসিটামল খুবই হচ্ছে যে বিনাইন একটা ড্রাগ, আমরা সবসময় ইউজ করি। সো এটা হাই থেরাপিউটিক ইন্ডেক্স এবং অনেক সেফ একটা ড্রাগ। সো এটা ফলস। পরবর্তী কোশ্চেন, হাই হেপাটিক ফাস্ট মেটা ইফেক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা হচ্ছে ফাস্ট ইফেক্ট অথবা প্রি সিস্টেমিক এলিমিনেশন আমরা যেটাকে বলি, যেটা হচ্ছে আমরা একটা ড্রাগ প্রথমে ওরাল রুটে, ধরেন ওরাল রুটে দিলাম, একটা ওরাল রুটে দিলাম, ড্রাগটা হচ্ছে অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হয়ে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে কিছু ড্রাগ হচ্ছে আমাদের লিভারে চলে যাবে। লিভারে চলে যাওয়ার পরবর্তীতে লিভার যেহেতু হচ্ছে যে আমাদের ড্রাগ মেটাবলিজম করে, ড্রাগ এক্সক্রিশন করে, সেখানে আমরা কিছু ড্রাগ ওই এক্সক্রিশন এবং মেটাবলিজমের দিকে চলে যাবে, সিস্টেমিক সার্কুলেশনে না গিয়ে। পরবর্তীতে পোর্টাল সার্কুলেশন থেকে যতটুকু ড্রাগ হচ্ছে যে আমরা সিস্টেমিক সার্কুলেশনে পাবো, সেটা কিন্তু আমাদের বায়োঅ্যাভেলেবিলিটি আমরা আগেই পড়ে আসছি। সো এই লিভারে যে প্রসেসটা হচ্ছে, যেই কারণে আমরা হচ্ছে ড্রাগটা হারাচ্ছি, কিছু ড্রাগের পরিমাণটা হারাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ফাস্ট ইফেক্ট বা প্রি সিস্টেমিক এলিমিনেশন। তো এখানে যে বিষয়টা যে হচ্ছে হাই ফাস্ট মেটাবলিজম, স্বাভাবিকভাবে যেসব ড্রাগের হাই ফাস্ট মেটাবলিজম, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটিটা অনেক কম পাবো, মানে হচ্ছে যে আমরা যতটুকু ড্রাগ নিব সে খুব কম অংশই হচ্ছে যে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাবে, বেশিরভাগই আমাদের ফাস্ট মেটাবলিজম বা প্রি সিস্টেমিক এলিমিনেশনের মাধ্যমে চলে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন যে হচ্ছে যে আমরা যে সমস্ত ড্রাগ ওরালি নেই, সেই সমস্ত ড্রাগের ফাস্ট মেটাবলিজম খুবই কম, কারণ তাদের যদি ফাস্ট মেটাবলিজম বেশি হইতো তাহলে হচ্ছে আমরা ওরালি ড্রাগ নেওয়ার পর সেই ড্রাগের খুব কম অংশই কিন্তু আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাতো। যেসব ড্রাগের ফাস্ট মেটাবলিজম বেশি, সেসব ড্রাগ আমরা চেষ্টা করি ইন্ট্রাভেনাসলি দেওয়ার, যাতে আমরা ফাস্ট মেটাবলিজমটাকে অ্যাভয়েড করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। হচ্ছে আবারও বলছি যে হচ্ছে যেসব ড্রাগ আমরা ওরালি নেই, সেসব ড্রাগে সেটা এমন ভাবে তৈরি যে হচ্ছে যে আমাদের সেগুলো ফাস্ট মেটাবলিজম খুবই কম, আর ইন্ট্রাভেনাস হাই ফাস্ট মেটাবলিজম ড্রাগ যেগুলো, সেগুলো হচ্ছে যে আমরা ইন্ট্রাভেনাসলি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা এখানে দেখেন, আপনারা সব ডায়াজেপাম, লেভোডোপা, ডিগক্সিন, মরফিন, ফেনাইড্রন। মরফিন আমরা সবসময় ইন্ট্রাভেনাসলি নেই, আমরা জানি, এবং এখানে বাকিগুলো ওরাল ফর্ম আছে, তবে ইন্ট্রাভেনাসলি বেশি দেওয়া হয়। সো ডায়াজেপাম আমরা ওরাল ফর্ম ইউজ করি, লেভোডোপা ওরাল ইন্ট্রাভেনাস দুইটা ফর্মে ইউজ করা যায়, ডিগক্সিন আমরা ইউজুয়ালি ওরাল ফর্মে ইউজ করি।
তাহলে আমরা দেখি যে হচ্ছে ডায়াজেপাম, তার মানে যেহেতু আমরা ওরাল ফর্মে ইউজ করে বলছি, এটা হচ্ছে ফাস্ট ফাস্ট মেটাবলিজমটা কম, তবে লেভোডোপা আমরা ইনজেক্টেবল ফর্মে অনেক সময় ইউজ করি। ডিগক্সিন আমরা ওরাল ফর্মে ম্যাক্সিমাম সময় ইউজ করি। আপনার বিষয়টা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনার উদাহরণগুলো আপনারা একবার পড়ে যাবেন, তবে আপনারা যদি হচ্ছে যে পরীক্ষার হলে বাই চান্স মনে না পড়ে উদাহরণগুলো, বা হচ্ছে যে আপনারা মনে করতে না পারেন যে হচ্ছে যে উদাহরণগুলো ওইটা কি ছিল, ফার্স্ট হাই ছিল না লো ছিল, তো সেক্ষেত্রে আপনারা এই টেকনিকটা কাজে লাগাতে পারেন যে হচ্ছে ইন্ট্রাভেনাস ড্রাগ না কি হচ্ছে যে ওরাল ড্রাগ। আপনারা তো সবাই বিভিন্ন যারা ক্লিনিকে কাজ করি বা হচ্ছে ইন্টার্নি করে আসছি, ম্যাক্সিমাম সম্পর্কে জানি যে হচ্ছে কোনটা ওরাল কোনটা ইন্ট্রাভেনাস, সে সম্পর্কে আমাদের কিছু না কিছু হলেও ধারণা আছে। তো এখানে ডায়াজেপাম ফলস, লেভোডোপা ট্রু, ডিগক্সিন ফলস, মরফিন ট্রু, ফেনাইটন ফলস। আচ্ছা, এখানে হচ্ছে কিছু টেরাটোজেনিক ড্রাগ আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক। আপনাকে হচ্ছে যে শুধু হচ্ছে যে এখান থেকে টেরাটোজেনিক ড্রাগ যেগুলো আছে সেগুলোর নাম জানলেই হবে না, অনেক ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের কি কি ড্রাগ, কোন কোন ড্রাগ হচ্ছে যে আপনাদের কোন কোন অ্যাবনরমালিটি করে, কোন কোন টেরাটোজেনিসিটি করে, সেগুলো হচ্ছে যে আমাদের সেগুলোও জানতে হবে। যেমন হচ্ছে আপনাদের ফ্লুরোকুইনোলোন যেটা বা সিপ্রোফ্লক্সাসিন বা ক্লোরামফেনিকল গ্রেভি সিনড্রোম করে, বা হচ্ছে আপনার থ্যালিডোমাইড ফোকোম্যালিয়া করে, এই সমস্ত কিছু ড্রাগের স্পেসিফিক যে টেরাটোজেনিসিটি গুলো সেগুলো আমাদের জেনে নিতে হবে। তো কোন কোন টেরাটোজেনিক ড্রাগ, এগুলো আমরা দেখি যে টেরাটোজেনিসিটি মানে হচ্ছে যে এটা বলা হয় না যে হচ্ছে মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা প্রেগন্যান্সির সময় ইউজ করতে পারবো না, বা হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ফিটাল ম্যালফরমেশন করবে বা ফিটাল কোনো হচ্ছে যে অ্যাবনরমালিটি তৈরি করবে, সেই সব ড্রাগকে আমরা বলতেছি টেরাটোজেনিক ড্রাগ। এখানে আমাদের ফেনোবারবিটন আর ডক্সাজোসিন আছে যেগুলো হচ্ছে আমাদের টেরাটোজেনিক ড্রাগ, তার মানে এগুলো আমরা প্রেগন্যান্সিতে ইউজ করতে পারবো না। বাকি ডায়াজেপাম বা এমলোডিপিন বা এরিথ্রোমাইসিন এগুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ অ্যাকশন, ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগ ইজ শর্ট এন্ড বাই, মানে হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশনটা আমরা কিভাবে কমাতে পারি, একটা ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন আমরা কমাবো। তাহলে আমরা দেখি রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগ ইনটু অ্যাডিপোজ টিস্যু। আচ্ছা, রিডিস্ট্রিবিউশন বলতে এখানে কি বোঝাচ্ছে? রিডিস্ট্রিবিউশন জিনিসটা হচ্ছে আমরা যখন একটা ড্রাগ নেই, প্রথমে আমাদের ড্রাগটা যখন অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে গেল, তখন হচ্ছে প্রথম কোন কোন অর্গানগুলোতে আমাদের ড্রাগটা যাবে। অবশ্যই হচ্ছে আমাদের যেসব অর্গানে আমাদের ব্লাড ফ্লো অনেক বেশি, সেই সব অর্গানে হচ্ছে যে আমাদের ড্রাগটা যাবে। কিছু স্পেসিফিক ড্রাগ ছাড়া, কিছু সব ড্রাগ সব জায়গায় অবশ্যই যাবে না। তবে ইউজুয়ালি জেনারেলি যেটা হয়, আমাদের রেনাল ব্লাড ফ্লো যেখানে বেশি সেই সব জায়গাতে হচ্ছে ড্রাগগুলো যায়। পরবর্তীতে এই যে অ্যাডিপোজ টিস্যু বা স্কেলেটাল মাসেল, ইউজুয়ালি যেখানে আমাদের ব্লাড ফ্লো গুলো কম, সেসব জায়গায় কিন্তু ড্রাগগুলো অনেক পরবর্তী যায়, যে হচ্ছে আমাদের যেসব অর্গান হাই ভাস্কুলার ফ্লো আছে, সেসব অর্গানে যাওয়ার পরে আমাদের অ্যাডিপোজ টিস্যু, স্কেলেটাল মাসল এইসব জায়গায় যায়। এই জিনিসটাকে আমরা বলছি রিডিস্ট্রিবিউশন। কিন্তু আমরা জানি এই রিডিস্ট্রিবিউশনের সাথে কিন্তু ডিউরেশন অফ অ্যাকশনের কোনো সম্পর্ক নাই। ড্রাগটা অ্যাবজর্পশনের পর সেখানে সিস্টেমিক সার্কুলেশনে কতটুকু থাকছে, তার হাফ লাইফ কতটুকু, বা তার ভলিউম ডিস্ট্রিবিউশন কতটুকু, সেটা করে কিন্তু আমাদের ডিউরেশন অফ অ্যাকশনটা ডিপেন্ড করছে। তো একটা হচ্ছে সো এখানে আছে যে এই রিডিস্ট্রিবিউশনের সাথে আমরা ডিউরেশন অফ অ্যাকশনের সম্পর্ক করতে পারবো না, তার মানে এটা ফলস। এক্সটেন্সিভ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, একটা ড্রাগ যদি হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড থাকে, সেটা কিন্তু হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন কখনোই শর্ট হবে না। একটা প্লাজমা প্রোটিন সাথে বাইন্ড থাকা মানে আমরা জানি প্লাজমা প্রোটিন কিডনি গ্লোমেরুলার মেমব্রেন পাস করতে পারে না, তার মানে হচ্ছে যে প্লাজমা প্রোটিনের সাথে যেসব ড্রাগ বাইন্ড থাকবে সেই সব ড্রাগও কিন্তু কিডনি গ্লোমেরুলার মেমব্রেন ক্রস করতে পারবে না, তার মানে সেগুলোর এক্সক্রিশন হবে না। তার মানে কি, তার সেগুলো ড্রাগগুলো বডিতে থেকে যাবে এবং তার ডিউরেশন অফ অ্যাকশনটা বাড়তে থাকবে। রেনাল এক্সক্রিশন, রেনাল এক্সক্রিশনের ক্ষেত্রে কি হচ্ছে, রেনাল এক্সক্রিশনের ক্ষেত্রে একটা ড্রাগ বের হয়ে চলে যাচ্ছে, তার মানে ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগটা ছোট হয়ে আসছে, এটা ট্রু। হ্যাপাটিক মেটাবলিজম, একটা ড্রাগের যদি হ্যাপাটিক মেটাবলিজম হয়ে যায়, আমরা আগেই পড়ে আসছি যে হচ্ছে
ফাস্ট পাস মেটাবলিজমের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে লিভারের মধ্যে ড্রাগটা মেটাবলিজম হয়ে যায়, যার কারণে সিস্টেমিক সার্কুলেশনে যেতে পারে না, পরবর্তীতে তার ডিউরেশন অফ অ্যাকশনটা কমে যায়। তো এটাও হচ্ছে ট্রু। আচ্ছা, ডিলেড অ্যাবজর্পশনের সাথে আমাদের এখানে ডিউরেশন অফ অ্যাকশনের কিন্তু কোনো সম্পর্ক নাই। ডিলেড অ্যাবজর্পশনটা হওয়ার পরবর্তীতে আমাদের ডিউরেশন অফ অ্যাকশন কথাটা আসছে। সো ডিলেড অ্যাবজর্পশনের সাথে এখানে আমাদের ড্রাগ অ্যাকশন শর্ট হওয়ার কোনো সম্পর্ক নেই, তার মানে এটা ফলস। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা, যে হচ্ছে আলফা 1 রিসেপ্টর, আলফা 2 রিসেপ্টর, বিটা 1 রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর। আপনারা এটা প্রথমে মানে আপনাদের এটা আসলে মানে অনেকের কাছে এতই জটিল লাগে, আসলে এই জিনিসটা জটিল, বোঝার জন্য একটু জটিল বিষয় বটে। তো হচ্ছে আপনারা প্রথমে যেটা মনে রাখতে হবে আপনাদের, কোন রিসেপ্টরটা কোন জায়গায় থাকে। আলফা 1 রিসেপ্টর কোথায় থাকে, বিটা 1 রিসেপ্টর কোথায় থাকে, বিটা 2 রিসেপ্টর কোথায় থাকে, আলফা 2 রিসেপ্টর কোথায় থাকে, এই জিনিসটা আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। পরবর্তীতে যেটা করতে হবে যেটা হচ্ছে যে অ্যাড্রেনার্জিক ফাংশন। অ্যাড্রেনার্জিক ফাংশন বলতে আমরা কি বুঝি? আমরা অ্যাড্রেনার্জিক ফাংশন বলতে অ্যাড্রেনার্জিক স্টিমুলেশন যখন হয়, কখন হয় আমাদের, যখন হচ্ছে আমরা সিম্প্যাথেটিক স্টিমুলেশন আমাদের যখন প্রয়োজন হবে, তখনই কিন্তু আমাদের অ্যাড্রেনালিনটা হচ্ছে যে রিলিজ হবে, এবং আমাদের মধ্যে সিম্প্যাথেটিক স্টিমুলেশনের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলি, যখন আমরা একটা স্ট্রেসে থাকি বা ফাইট অর ফ্লাইট রেসপন্স যেটাকে বলা হয়, সেটা হচ্ছে যে সেখানে যেসব অ্যাক্টিভিটিস আমাদের হয়, সেই অ্যাড্রেনার্জিক স্টিমুলেশনের ক্ষেত্রে সেই সব কিন্তু ইফেক্টই দেখা যাবে। তো আপনারা যেটা মনে রাখতে হবে যে আলফা 1, বিটা 1, বিটা 2, আলফা 2 এইসব রিসেপ্টর কোথায় থাকে। তো আলফা 1, তো প্রথম কোশ্চেনটা আমরা দেখি, আলফা 1 রিসেপ্টর কজেস ইরেকশন অফ ইলেক্ট্রোপাইরোলাম অফ মাসল অফ হেয়ার। আমরা জানি আলফা 1 রিসেপ্টর থাকে এই স্কিনে, স্কিন তো না, ইলেকট্রাল ইরেকশন অফ দ্য ইলেক্ট্রোপাইলোরাম মাসল, যেটা সেখানে হচ্ছে আলফা 1 রিসেপ্টর থাকে। আলফা 1 রিসেপ্টর স্টিমুলেটেড হইলে আমরা যখন ভয় পাই তখন হচ্ছে কিন্তু আমাদের শরীর কাটা দিয়ে ওঠে, তার মানে হচ্ছে এই এটাকে কিন্তু বলা হচ্ছে যে ইলেক্ট্রোপাইলোরাম মাসলটা কন্ট্রাক্ট করছে, এবং হচ্ছে যে আমাদের যে হচ্ছে যে হেয়ার যেটা, সেটা হচ্ছে ইরেকশন হচ্ছে। সো আলফা 1 রিসেপ্টর এটা থাকে, তার মানে হচ্ছে এটা ট্রু। বিটা 2 রিসেপ্টর কজেস অ্যাক্টিভ গ্লাইকোজেনোলাইসিস। আপনারা চিন্তা করে দেখেন, গ্লাইকোজেনোলাইসিস বলতে হচ্ছে যে আমাদের গ্লাইকোজেন থেকে ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে। আমরা যখন একটা স্ট্রেস কন্ডিশনে থাকি, তখন হচ্ছে কিন্তু আমাদের বেশি বেশি গ্লুকোজ প্রয়োজন হয়। তো একটা গ্লাইকোজেনোলাইসিস যখন হবে, তখন হচ্ছে যে আমাদের গ্লুকোজ বডিতে বাড়বে, যার কারণে বিটা 2 রিসেপ্টর লিভারে থাকে হচ্ছে বিটা 2 রিসেপ্টর। বিটা 2 রিসেপ্টরের মাধ্যমে এই গ্লুকোজটা হচ্ছে যে আমরা এই বাড়তি গ্লুকোজটা আমাদের প্রয়োজনের সময় আমরা পাবো, তার মানে এটা ট্রু। আলফা 2 রিসেপ্টর কজেস কন্ট্রাকশন অফ ব্রেকনেট ইউটেরাস। আচ্ছা, আপনারা একটা জিনিস মনে রাখতে পারেন এখানে, যে হচ্ছে যে আলফা 1 সব সময় কন্ট্রাকশন করবে, এবং বিটা 2 সব সময় ডাইলেশন করবে বা রিল্যাক্সেশন করবে। এই জিনিসটা আপনারা একটা শর্টকাট টেকনিক হিসেবে আপনারা মনে রাখতে পারেন, যে আলফা 1 কন্ট্রাকশন এবং বিটা 2 ডাইলেটেশন বা রিল্যাক্সেশন, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এবং আলফা 1 যেটা করবে, আলফা 2 ঠিক তার অপোজিটটা করবে। অপরদিকে বিটা 2 যেটা করবে, বিটা 1 তার ঠিক অপোজিটটা করবে। এভাবে আপনারা জিনিসটা একটু মনে রাখতে পারেন। তো এখানে আপনারা অপশনটা দেখতেছে আলফা 2 রিসেপ্টর কজেস কন্ট্রাকশন অফ দ্য প্রেগন্যান্ট ইউটেরাস। প্রথম কথা হচ্ছে যে প্রেগন্যান্ট ইউটেরাসে কোনো আলফা 2 রিসেপ্টর থাকে না। দ্বিতীয় কথা, আলফা 2 রিসেপ্টর কখন, আমি অলরেডি বলেছি যে আলফা 1 রিসেপ্টর কন্ট্রাকশন করবে, তার মানে আলফা 2 তার অপোজিটটা করবে। তো আলফা 2 কন্ট্রাকশন কখনোই করবে না, তার মানে এটা ফলস। পরবর্তীতে দেখি বিটা 1 রিসেপ্টর causes relaxation of gravid uterus which causes delaying of premature labor pain। এখানেও জাস্ট জিনিসটা উল্টে দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগেই বলেছি যে হচ্ছে আলফা 1 কন্ট্রাকশন, বিটা 2 রিল্যাক্সেশন। এখানে বলছে যেটা বিটা 1 রিসেপ্টর causes relaxation of gravid uterus, সো এটা হচ্ছে ফলস। Alpha 2 causes inhibition of release of noradrenaline from adrenergic nerve endings in case of presynaptic membrane। আচ্ছা, এখানে একটা বিষয় একটু ভিন্ন আছে, যে হচ্ছে যে
আমরা জানি যে হচ্ছে যে অটোনমিক গ্যাংলিয়া, যেটা যেখানে হচ্ছে প্রিসিনেপ্টিক গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক এবং পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক, যেটার সাথে আশা করি আপনারা পরিচিত। এক্ষেত্রে হচ্ছে যে মানে হচ্ছে যে আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে আপনারা সবসময় হচ্ছে যে নরঅ্যাড্রেনালিন অ্যাড্রেনালিনের একটা সম্পর্ক অবশ্যই আছে, যে অ্যাড্রেনাল মেডুলা থেকে নরঅ্যাড্রেনালিন সিক্রেট। কিন্তু এই অ্যাড্রেনাল মেডুলাকে যে হচ্ছে যে স্টিমুলেট করবে এই নরঅ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন সিক্রেট করার জন্য, এই জিনিসটা করে কিন্তু অ্যাসিটাইলকোলিন। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন এর মাধ্যমেই হচ্ছে যে এই জিনিসটা টপিকের সাথে রিলেটেড না, তবুও বলছি। এই হচ্ছে অ্যাসিটাইলকোলিন যেটা, সেটা হচ্ছে যে আমরা জানি সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক একটা নিউরোট্রান্সমিটার, কিন্তু এই অ্যাড্রেনাল মেডুলাকে কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক এই যে নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন এটাই স্টিমুলেট করে। এটা স্টিমুলেশনের মাধ্যমে এই অ্যাড্রেনাল মেডুলা থেকে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন রিলিজ হয়। তো আমরা আবার চলে আসি যে হচ্ছে আলফা 2 রিসেপ্টর কজ ইনহিবিশন অফ রিলিজ অফ নরঅ্যাড্রেনালিন। এখানে হচ্ছে আলফা 2 রিসেপ্টর যেটা, এটা থাকে হচ্ছে প্রিসিনেপ্টিক মেমব্রেনে। প্রিসিনেপ্টিক মেমব্রেনে যখন হচ্ছে অ্যাড্রেনালিনটা রিলিজ হয়, তখন হচ্ছে যে যখন অ্যাড্রেনালিন রিলিজ হয় তখন হচ্ছে সিগন্যাল আসে যে হচ্ছে যে আমার প্রিসিনেপ্টিক মেমব্রেনে একটা সিগন্যাল যায় যে হচ্ছে যে অ্যাড্রেনালিন অনেক রিলিজ হয়ে গেছে, নরঅ্যাড্রেনালিন অনেক রিলিজ হয়ে গেছে, এই নরঅ্যাড্রেনালিন রিলিজ এখন কমাতে হবে। তখন হচ্ছে যে এই আলফা 2 রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে ইনহিবিশন নরঅ্যাড্রেনালিন সিগন্যালের মাধ্যমে নরঅ্যাড্রেনালিন রিলিজটা কমিয়ে দেয়। তো এটা হচ্ছে ট্রু। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। which statement is true regarding drug used in heart failure? আচ্ছা, হার্ট ফেলিওরে আমরা কি কি ড্রাগ ইউজ করি? আচ্ছা, এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। নাইট্রেটস, নাইট্রেটস কিন্তু হচ্ছে রিডিউসেস প্রিলোড অফ হার্ট। প্রথম আমাদের অপশন নাইট্রেটস এর ক্ষেত্রে কিছু বলি। নাইট্রেটস হচ্ছে একটা ভেসোডাইলেটর। নাইট্রেট পুরো বডি আপনার আর্টারি ভেইন যেগুলো আছে সবকিছুকে হচ্ছে সে ডাইলেট করবে। তার মানে আমরা প্রিলোড বলতে কি বুঝি এবং আফটার লোড বলতে কি বুঝি, এই জিনিসটা একটু বলে নিই। প্রিলোড বলতে আমরা বুঝি আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম, মানে হচ্ছে ভেনাস রিটার্ন। আমাদের বডি যে ভেনাস রিটার্ন রাইট এট্রিয়ামের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে আসছে, সেইটাই হচ্ছে যে আমাদের প্রিলোড, বা হচ্ছে লেফট এট্রিয়ামের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে আসছে। লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে যে আমরা মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, যেটা ডায়াস্টোলের পর একটা হার্ট যখন ডায়াস্টোল হয় তখন সেখানে যতটুকু ব্লাড জমা হয় সেটাই হচ্ছে আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম, সেটাই হচ্ছে আমাদের প্রিলোড। মানে এই ব্লাডটাকে হার্ট পুরো বডিতে পাম্প করবে, সেটাই হচ্ছে প্রিলোড। তো নাইট্রেট যেহেতু ভেসোডাইলেশন করছে, ভেনোডাইলেশন করছে, এটা হচ্ছে যে আমাদের এই প্রিলোডটাকে কমাবে। আর আফটার লোড বলতে আমরা কি বুঝি? আফটার লোড বলতে আমরা বুঝি আমাদের ব্লাড প্রেশার। সোজা কথায় আমাদের অ্যাওর্টার যে প্রেশার যেটা, সেটাই হচ্ছে যে আমাদের আফটার লোড। তার মানে আমাদের ব্লাড প্রেশারটা কমলে আমাদের হচ্ছে ব্লাড প্রেশারটা যতটুকু কম থাকবে আমাদের আফটার লোডটা কম থাকবে। নাইট্রেট এখানে যেহেতু ভেসোডাইলেশন করে, ভেনোডাইলেশন করে, তার মানে এখানে ভেনাস রিটার্নও কমাচ্ছে, আমাদের ব্লাড প্রেশারটাও কমাচ্ছে। তার মানে এটা হচ্ছে যে আফটার লোড এবং প্রিলোড দুটোকেই কমায়। এখানে বলা হয়েছে নাইট্রেটস রিডিউসেস প্রিলোড অফ হার্ট, এটা কিন্তু ট্রু। যদিও দুটাকেই কমায়, প্রিলোড অফ হার্ট এটাও কিন্তু ট্রু। পরবর্তী স্টেমে দেখেন যে হচ্ছে এআরপি রিডিউসেস আফটার লোড অফ হার্ট অনলি। এটা কিন্তু হচ্ছে এআরবি হচ্ছে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, যেটা হচ্ছে আমাদের কিডনিতে অ্যানজিওটেনসিন, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম যেটা, সেটাকে হচ্ছে ব্লক করে। এটা কিন্তু শুধু এটাও কিন্তু আমাদের আফটার লোডও কমাচ্ছে, প্রি লোডও কমাচ্ছে। একটা আমাদের ব্লাড ভলিউম টোটাল কমে যাচ্ছে, তার মানে অবশ্যই আমাদের ভেনাস রিটার্ন কমবে, অবশ্যই আমাদের ব্লাড প্রেশার কমবে। সো শুধুমাত্র আফটার লোড এটা কমাবে না, আফটার লোড এবং প্রি লোড দুটোকেই কমাবে। তার মানে এটা ফলস। আচ্ছা, হাইড্রালাজিন রিডিউসেস বোথ আফটার লোড এন্ড প্রি লোড। হাইড্রালাজিন হচ্ছে যে একটা ভেসোডাইলেটর। তার মানে এটা হচ্ছে একটা আপনারা মনে রাখবেন যে হচ্ছে এটা শুধু আমাদের আর্টারি যেগুলো সেগুলোকে ডাইলেট করবে, ভেনাস রিটার্নের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তার মানে এটা হচ্ছে শুধুমাত্র আফটার লোডকে কমাবে, অর্থাৎ ব্লাড প্রেশারটা কমাবে। সো হাইড্রালাজিন reduces both afterload failure, এটা হচ্ছে false. বিটা agonist drug increases cardiac contractility, আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি যে হচ্ছে আলফা 1 বিটা 1 রিসেপ্টর গুলো কোথায় থাকে আপনাদের এটা জানতে হবে। বিটা 1 রিসেপ্টর এটা থাকে হচ্ছে যে আমাদের হার্টে থাকে, এবং আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি আলফা 1 কন্ট্রাকশন, বিটা 2 ডাইলেটেশন। বিটা 2 যেহেতু ডাইলেটেশন, বিটা 1 অবশ্যই হচ্ছে যে আপনার
কন্ট্রাকশন করবে। হার্টে বিটা 1 রিসেপ্টর থাকে, তার মানে এখানে আমরা দেখছি যে বিটা অ্যাগনিস্ট ড্রাগ ইনক্রিজেস কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, তার মানে এটা হার্টকে কন্ট্রাকশন করবে এবং কন্ট্রাক্টিলিটি ফোর্স অফ কন্ট্রাকশন যেটা সেটা বাড়াবে, তার মানে এটা ট্রু। SEI ইনহিবিটর যেটা হ্যাজ বিন শো টু রিডিউস মর্টালিটি, আমরা যখন হচ্ছে একটা কার্ডিয়াক পেশেন্ট আসে তখনই কিন্তু আমরা হচ্ছে SEI প্রেসক্রাইব করি হচ্ছে যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশনের যে ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, সেখানে কিন্তু SEI অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ড্রাগ। এটা হচ্ছে রিডিউস মর্টালিটি কমায়, তার মানে এটা ট্রু। আচ্ছা, GTN যেটা হচ্ছে যে আমাদের নাইট্রেট যেটা সেটা হচ্ছে যে অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ড্রাগ অ্যাডভার্স ইফেক্টের জন্য। এখানে আমরা দেখি ব্র্যাডিকার্ডিয়া, টলারেন্স, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, থ্রবিং হেডেক। বিশেষ করে থ্রবিং হেডেকটা সব জায়গাতেই আসে, হচ্ছে এটাই মোস্ট কমন। ট্যাকিকার্ডিয়া, তো এখানে হচ্ছে যে ব্র্যাডিকার্ডিয়াটা হবে না, ব্র্যাডিকার্ডিয়াটাই ফলস, বাকি সবগুলো আছে সেগুলো সবগুলোই জিটিএন বা গ্লিসারিন ট্রাইনাইট্রেট সেটা ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট। টলারেন্স, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, থ্রবিং হেডেক, ট্যাকিকার্ডিয়া। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের ইন্ডিকেশন অফ থায়াজাইড ডায়াবেটিক্স। থায়াজাইড ডায়াবেটিক্স আর লুপ ডায়াবেটিক্স, এই দুইটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ দুটি ডায়াবেটিক্স। এখানের মধ্যে এটার ইন্ডিকেশন সম্পর্কে আমরা দেখব। আচ্ছা, লুপ ডায়াবেটিক্স আর থায়াজাইডস এর কিছু কমন হচ্ছে যে অ্যাডভার্স ইফেক্ট আছে। কমন অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আছে আপনার হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, তারপর মেটাবলিক অ্যালকালোসিস, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারইউরেসেমিয়া। এগুলো হচ্ছে আপনার হাইপারইউরেসেমিয়া থাইরয়েড ডায়াবেটিসে পাওয়া যায়। মেইনলি হচ্ছে হাইপোক্যালিমিয়া, হাইপোনাইট্রিমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, এগুলো হচ্ছে থাইরয়েড এবং লুপ ডায়াবেটিস এর কমন অ্যাডভার্স ইফেক্ট। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এখানে আছে, যেটা হচ্ছে থাইরয়েড ডায়াবেটিস হাইপারক্যালসিমিয়া করে, অন্যদিকে লুপ ডায়াবেটিস হাইপোক্যালসিমিয়া করে। এইখানে এই গুরুত্বপূর্ণ পার্থক্যের মাধ্যমে আসলে হচ্ছে যে আপনার অ্যাডভার্স ইফেক্ট গুলো। এবং আরেকটা বিষয় হলো লুপ ডায়াবেটিস অত্যন্ত হাই সিলিং ডায়াবেটিক্স বলে এটাকে, যে হচ্ছে যে এটা ইফেক্ট অনেক বেশি, মানে অনেক পরিমাণ ডায়াবেটিস এটা করতে পারে, যার কারণে এটা খুব অ্যাকিউট কন্ডিশন, মানে আমাদের এখনই প্রয়োজন যে হচ্ছে যে ডায়াবেটিস তার বডির ব্লাড ভলিউম কমাতে হবে। সেসব ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই লুপ ডায়াবেটিক্সটা ইউজ করতে হয়। এবং অপরদিকে থাইরয়েড ডায়াবেটিক্স আমরা ইউজ করি মেইনলি হচ্ছে যে আমাদের ক্রনিক প্রসেস যেগুলো, যেমন হাইপারটেনশন, তারপর যাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আছে, তারপর যাদের হচ্ছে আমরা নেফ্রোলিথিয়াসিসে কেন ইউজ করি আমরা নেফ্রোলিথিয়াসিস, কারণ হচ্ছে আমাদের রেনাল সিস্টেমে ক্যালসিয়ামের পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় ক্যালসিয়াম গুলো হচ্ছে যে অ্যাগ্রিগেটেড হয়ে রেনাল স্টোন তৈরি করতে পারে, যেটাকে বলা হচ্ছে নেফ্রোলিথিয়াসিস হাইপারক্যালসিউরিয়ার কারণে। তখন হচ্ছে যে আমরা এই থাইরয়েড ডায়াবেটিক্স দিয়ে হচ্ছে যে হাইপারক্যালসিমিয়া, অর্থাৎ এই ক্যালসিয়াম গুলোকে যাতে হচ্ছে যে ইউরিন দিয়ে পাস না করে যে ব্লাডে চলে যায়, সেগুলোর জন্য আমরা থাইরয়েড ডায়াবেটিক্স ইউজ করি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের থাইরয়েড ডায়াবেটিক্স ইউজ করা হয়। তো আমরা দেখি যে হচ্ছে অ্যাকিউট পালমোনারি এডিমা, এই ক্ষেত্রে কিন্তু আমরা লুপ ডায়াবেটিক্স ইউজ করব। পিটুইটারি ডায়াবেটিস, আসলে এখানে পিটুইটারি ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয়েছে। আসলে পিটুইটারি ডায়াবেটিস ইনসিপিডাস জিনিসটা হচ্ছে যে এডিএইচ, পিটুইটারির কোনো সমস্যার কারণে এডিএইচ সিক্রেশন হচ্ছে যে এডিএইচ সিক্রেশনের প্রবলেম। এখানে কিন্তু হচ্ছে ডায়াবেটিক্স এর কোনো রোল নাই, মানে থাইরয়েড ডায়াবেটিস দিয়ে কিন্তু আমরা পিটুইটারি ডায়াবেটিস হচ্ছে যে কারেকশন করতে পারবো না। তবে রেনাল কোনো কারণে যদি ডায়াবেটিস ইনসিপিডাস হয়, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, সেখানে আমরা থাইরয়েড ডায়াবেটিস ইউজ করতে পারবো। আচ্ছা, অ্যাকিউট রেনাল ফেলিওর আগে বলছিলাম, এটা হচ্ছে একটা অ্যাকিউট কন্ডিশন, এটা হচ্ছে আমার এখনই হচ্ছে যে বডি কিডনি কাজ করছে না, আমাদের বডি থেকে যত সম্ভব ফ্লুইড বের করতে হবে। সো এক্ষেত্রে আমরা লুপ ডায়াবেটিক্স ইউজ করবো, থাইরয়েড এক্ষেত্রে ইউজ করবো না। নেফ্রোলিথিয়াসিস আগেই বলেছি যে হচ্ছে যে রেনাল স্টোন যেগুলো ক্যালসিয়ামের এগ্রিগেশনের কারণে তৈরি হয়েছে, সেগুলো আমরা যেহেতু থাইরয়েড ডায়াবেটিক্স হাইপারক্যালসিমিয়া করে, লুপ ডায়াবেটিস কিন্তু হাইপোক্যালসিমিয়া করে। সো এই থাইরয়েড ডায়াবেটিক্স মাধ্যমে আমরা হচ্ছে এই রেনাল সিস্টেমের যে ক্যালসিয়াম সেগুলোকে হচ্ছে আমরা ব্লাডে হচ্ছে যে রিঅ্যাবজর্পশন যাতে করে নেই, সেটার জন্য হচ্ছে যে হাইপারক্যালসিমিয়া যাতে হয়, সেজন্য আমরা নেফ্রোলিথিয়াসিস আর থাইরয়েড ডায়াবেটিস ইউজ করব। হেপাটিক সিরোসিস, এটাও কিন্তু হচ্ছে যে আমাদের জন্য একটা অ্যাকিউট কন্ডিশন, এবং এখানে কিন্তু অনেক ইডেমা হয়। হচ্ছে হেপাটিক সিরোসিস বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসাইটিস হয়ে যেটা দেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা লুপ ডায়াবেটিক্স ইউজ করব, এক্ষেত্রে থাইরয়েড ডায়াবেটিস ইউজ করব না।
সাইটোপ্রোটেক্টিভ ড্রাগস একটু বলি, এটা হচ্ছে যে আমাদের আলসার হচ্ছে যে প্রিভেন্ট করার জন্য যেসব এজেন্ট হচ্ছে যে আমরা ইউজ করতে পারি, হচ্ছে যেটা হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেনকে, ডাইজেস্টিভ সিস্টেমের মিউকাস মেমব্রেনকে হচ্ছে যে প্রোটেকশন দেয়, কোটিং করে রাখে, যাতে হচ্ছে যে আলসারটা না হয়। সেগুলোই হচ্ছে আমাদের সাইটোপ্রোটেক্টিভ ড্রাগস। সাইটোপ্রোটেক্টিভ ড্রাগস আপনি এখানে দেখেন মিজোপ্রোস্টল, সুক্রালফেট, বিসমাথ, আরো কিছু সাইটোপ্রোটেক্টিভ ড্রাগ আছে। সো মিজোপ্রোস্টল এক ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন, আমরা জানি এটা হচ্ছে যে আমাদের আলসার থেকে প্রিভেন্ট করতে এটা ভূমিকা রাখে। মানে প্রথম তিনটা হচ্ছে ট্রু, মিজোপ্রোস্টল, সুক্রাফেট, বিসমাথ, এই তিনটা হচ্ছে ট্রু। এবং ফেমোটিডিন বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এরা সাইটোপ্রোটেক্টিভ ড্রাগের মধ্যে পড়ে না। সিউডোমোনাল ড্রাগ, আচ্ছা এখানে আমরা তিনটা জিনিসের কথা আমরা একটু বলবো, যে হচ্ছে যে সিউডোমোনাল অ্যান্টিবায়োটিক, এগুলো সম্পর্কে আমাদের এগুলোর এক্সাম্পল গুলো ভালো মতো মনে রাখতে হবে। আর এটা হচ্ছে আমাদের পেনিসিলিনেজ এনজাইম, পেনিসিলিনেজ এনজাইম যেগুলো তৈরি করে, পেনিসিলিনেজ এনজাইম যেসব স্টেফাইলোকোকাই তৈরি করে তাদের এগেইনস্টে আমরা কোন অ্যান্টিবায়োটিক তৈরি করব এটা জানতে হবে। আরেকটা যেটা জানতে হবে, এমআরএসএ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকোকাস অরিয়াস, এগুলোর এগেইনস্টে আমরা কোন কোন অ্যান্টিবায়োটিক ইউজ করব। এই জিনিসগুলো হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক এক্সাম্পল গুলো আমাদের খুবই মনে রাখতে হবে, এবং এগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। তাই এই টপিক গুলো না পড়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাবেন না। সিউডোমোনাল অ্যান্টিবায়োটিক তাহলে আমরা দেখি কিছু কিছু পেনিসিলিন, কিছু কিছু সেফালোস্পোরিন এবং কার্বাপেনেম, অ্যামিনোগ্লাইকোসাইড এবং হচ্ছে আপনাদের কুইনোলন, এই পাঁচটা গ্রুপ পেনিসিলিন, সেফালোস্পোরিনের পেনিসিলিনের কিছু অংশ, সেফালোস্পোরিনের কিছু অংশ, এবং হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড, কুইনোলন এবং কার্বাপেনেম যেটা, সেগুলো হচ্ছে আমাদের অ্যান্টিসিডোমোনাস অ্যান্টিবায়োটিক। যেহেতু সিডোমোনাস একটি হচ্ছে যে এটা, সিডোমোনাস ইনফেকশন কিন্তু খুবই ভয়ঙ্কর ইনফেকশন, এটা হচ্ছে যদি একবার ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু এটা প্রিভেন্ট করা কিন্তু অনেক হচ্ছে যে কঠিন। সেই জন্য হচ্ছে যে এই হায়ার জেনারেশনের অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে যে আমরা অ্যান্টিসিডোমোনাল ড্রাগ হিসেবে ইউজ করব। আচ্ছা, সেফালোস্পোরিনের মধ্যে হচ্ছে থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন ইউজুয়ালি হচ্ছে এই অ্যান্টিসিডোমোনাল হিসেবে ইউজ করা হয়। আর হচ্ছে যে পেনিসিলিনের মধ্যে হচ্ছে যে পাইপারসিলিন, টাইকারসিলিন, অ্যাজডোসিলিন, ম্যাজডোসিলিন, যেগুলো হচ্ছে কার্বোক্সিপেনিসিলিন যেটা সেগুলো হচ্ছে আমরা অ্যান্টিসিডোমোনাল হিসেবে ইউজ করতে পারি। এগুলোর এক্সাম্পল আছে, এগুলোর এক্সাম্পল অবশ্যই আপনারা পড়ে যাবেন। Which drug doesn't cause blood-brain barrier? আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, ব্লাড ব্রেন ব্যারিয়ার এবং ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। আপনারা একটু চিন্তা করবেন ব্লাড ব্রেন ব্যারিয়ারের ক্ষেত্রে, যে হচ্ছে যেমন কিছু কিছু যেসব ড্রাগ আমাদের ব্রেনে কাজ করতে হবে, যেমন হচ্ছে অ্যানেস্থেটিক ড্রাগ অবশ্যই আমাদের ব্রেনে কাজ করতে হবে, অ্যানজিওলাইটিক ড্রাগ এগুলো আমাদের ব্রেনে কাজ করতে হবে, কিছু কিছু অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, সালফোনামাইড, ক্লোরামফেনিকল, এইসব ড্রাগ হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। আবার কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে নরএড্রেনালিন, এই জিনিসটা দেখে আপনার মনে হচ্ছে এটা তো আমার ব্রেনে কাজ করতে হবে, বা কিন্তু এটা কিন্তু এরকম না। সো এক্সাম্পল গুলো আপনারা খুব ভালো মতো পড়ে যাবেন ব্লাড ব্রেন ব্যারিয়ার এবং ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্ষেত্রে। এখানে আমরা দেখি ব্লাড ব্রেন ব্যারিয়ার যেটা ডাজন্ট ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, টার্সিয়ারি অ্যামাইন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, অ্যাট্রোপিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, নরএপিনেফ্রিন যেটা বলি এটা কিন্তু হচ্ছে নরএপিনেফ্রিন এবং ডোপামিন, এই দুটো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না। এইটা আপনারা একটু মনে রাখবেন, অনেক সময় আমাদের ভুল হয়ে যায় যে হচ্ছে যে আমরা হচ্ছে যে এক্সাম্পল গুলো দেখা যায় ভালো মতো পড়ে গিয়েছি, তারপরে হচ্ছে যে হঠাৎ করে কোশ্চেন আসলো হচ্ছে যে নরএড্রেনালিন, ডোপামিন, আমরা কিন্তু কনফিউজড হয়ে যাব। হচ্ছে অনেক সময় এগুলো আমাদের ব্রেনের ড্রাগ মনে হইতে পারে। হচ্ছে ফিজিওস্টিগমাইন যেটা, সেটা হচ্ছে ফিজিওস্টিগমাইন, এটা হচ্ছে আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে, নিওস্টিগমাইন কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। এই গ্রুপের ড্রাগগুলোর মধ্যে নিওস্টিগমাইনই আছে কেবল, যেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। একই জিনিস ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার কোনটা কোনটা ক্রস করে আপনারা মনে রাখবেন, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্ষেত্রে কিন্তু সাথে কিন্তু টেরাটোজেনিসিটির একটা সম্পর্ক আছে, টেরাটোজেনিক ড্রাগ যেগুলো সেগুলো কিন্তু ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে। সো এই জিনিসটা আপনারা পড়ার সময় অবশ্যই মিলিয়ে পড়বেন, এবং এক্সাম্পল গুলো আপনারা দেখবেন। এখানে দেখেন যে হচ্ছে ফেনাইটয়েড, বিভিন্ন সিডেটিভ ড্রাগ, আইসোট্রেটিনয়েড যেটা হচ্ছে যে ভিটামিন এ বা বোটক্স হিসেবে হচ্ছে যে আমরা ইউজ করি, সময় কসমেটিক পারপাসে ইউজ করি, সেটা কিন্তু হচ্ছে যে আপনার টেরাটোজেনিসিটি করে এবং ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার হচ্ছে যে ক্রস করে। মেটফরমিন, ওয়ারফেরিন ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে, তার মানে এখানে সবগুলোই ট্রু। ড্রাগস কজিং ডিফনেস,
এখানে হচ্ছে ড্রাগস কজিং ডিফনেস। আচ্ছা, এটা হচ্ছে যে বিভিন্ন সিস্টেমের ড্রাগ থেকে নেয়। সো এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন যে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে অনেক সময় দেখি যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস নামে হচ্ছে যে একটা অপশন থাকে, যে হচ্ছে ওই ওয়েবসাইট সম্পর্কে কিছু জানার জন্য কি কি কোশ্চেন করা যায়। FAQ এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। এখানে এফ দিয়ে দেখেন ফ্রুসামাইড, এ দিয়ে অ্যামিনোগ্লাইকোসাইড, কিউ দিয়ে কুইনিডিন। কুইনিডিনের সাথে অ্যান্টি কুইনিডিন যেহেতু অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, এটা তার একটা ড্রাগ আছে ক্লোরোকুইন, এটাও একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। আর হচ্ছে এস স্যালিসাইলেট, মানে FAQS এই জিনিসটা দিয়ে হচ্ছে এই নেমোনিকটা দিয়ে আমরা ড্রাগস কজিং ডিফনেস এটা কিন্তু এই জিনিসটা মনে রাখতে পারি। which combination matches regarding action? আচ্ছা, কোনটা হচ্ছে যে ম্যাচ করতেছে কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এগুলো হচ্ছে সবগুলো অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ এর হচ্ছে যে একটা হচ্ছে যে ছক আছে, আপনারা আপনাদের শীটে দেখবেন যে হচ্ছে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ হচ্ছে যে অ্যাট্রোপিন এবং অ্যাট্রোপিন লাইক ড্রাগ যেগুলো, এগুলোর সাথে এই সেখান থেকে এগুলো নেওয়া হয়েছে যে হচ্ছে এগুলো কোনটা কিসের সাথে রিলেটেড বা কোনটার ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি। যেমন সাইকোপেন্টোলেট সাইকোপ্লেজিক হিসেবে ইউজ করা হয়, এটা আমরা জানি, এটা ট্রু। অ্যান্টিস্পাজমোটিক হিসেবে কিন্তু আমরা স্কোপোলামিন ইউজ করি না। স্কোপোলামিন আমরা ইউজ করি হচ্ছে অ্যান্টি মোশন সিকনেস হিসেবে। অ্যান্টি স্পাজমোটিক হিসেবে আমরা ইউজ করি হচ্ছে হায়োসিন। আর হচ্ছে অ্যান্টি মোশন সিকনেস হিসেবে হচ্ছে আমরা ইউজ করি স্কোপোলামিন। প্রোসাইক্লিডিন যেটা, সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখবো যে হচ্ছে অ্যান্টি পারকুশনিজম ড্রাগ হিসেবে ইউজ করা হয়। অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ হিসেবে টায়োট্রোপিয়াম, এটা হচ্ছে ট্রু। অ্যান্টি পারকিনসন ড্রাগ, আচ্ছা তাহলে হচ্ছে প্রথমটা আমরা দেখি সাইকোপ্লেজিক সাইকোপেন্টোলেট ট্রু, অ্যান্টি স্পাজমোটিক স্কোপোলামিন এটা ফলস, অ্যান্টি মোশন সিকনেস প্রোসাইক্লিডিন ফলস, অ্যান্টি পারকিনসনিজম অরফেনাডিন এটা ট্রু, অ্যান্টি অ্যাজমাটিক টায়োট্রোপিয়াম এটা ট্রু। পপুলার ইফেক্ট অফ অ্যাট্রোপিন, আমরা অ্যাট্রোপিন অলরেডি অ্যাট্রোপিন সম্পর্কে আমরা জানি, অ্যাট্রোপিন সাথে আমরা পরিচিত, ওপিসি পয়জনিং এর পেশেন্ট আমরা সবাই পেয়েছি। হচ্ছে যে এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অ্যাট্রোপিন দিই, তো ওইভাবেই আপনারা মনে রাখবেন। আরেকটা বিষয় হলো হচ্ছে যে অ্যাট্রোপিন কিন্তু হচ্ছে আপনার অ্যান্টি মাস্কারিনিক রিসেপ্টরের মাধ্যমে কিন্তু প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কাজ করে। তার মানে অ্যাট্রোপিন এর সাথে হচ্ছে যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যেগুলো, সেগুলোর অবশ্যই হচ্ছে যে মিল থাকবে। আপনারা জিনিসটা লক্ষ্য করবেন যে অ্যাট্রোপিন এর সাথে যে আমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে যেসব হয় অ্যাক্টিভিটি ইফেক্ট পাওয়া যায়, আমরা সেই ইফেক্ট গুলো পাবো। ড্রাইসেন্ডিয়া মানে আমাদের সিক্রেশন গুলো কম থাকে, মায়োসিস হয় না, মাইড্রিয়াসিস হয়, ডাইলেটেশন অফ পিউপিল হয়, লাইট রিফ্লেক্স ইনটেক থাকে না, যেহেতু হচ্ছে মাইড্রিয়াসিস হয়, লাইট রিফ্লেক্স ইনটেক থাকে না। ব্লাড ভিশন হবে আমাদের তখন, ব্লাড ভিশন হবে। এবং সাইক্লোপ্লেজিয়া মানে হচ্ছে লস অফ অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাট্রোপিন এই টপিকটা অ্যাট্রোপিন কিন্তু হচ্ছে যে অনেক সময় পরীক্ষাতে আসে। তাহলে হচ্ছে আমাদের ড্রাই স্যান্ডি আইস এটা ট্রু, মায়োসিস ফলস, মাইড্রিয়াসিস হয়ে থাকে, লাইট রিফ্লেক্স ইনটেক্ট এটা হচ্ছে ফলস, ব্লাড ভিশন ট্রু, সাইক্লোপ্লেজিয়া ট্রু। প্রাইমারি মেকানিজম অফ লোকাল অ্যানেস্থেটিক্স, এটা হচ্ছে যে খুবই সিম্পল একটা কোশ্চেন, যে হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স এর মেকানিজম অ্যাকশন। আপনার সবগুলো অ্যানেস্থেটিক এর মেকানিজম অ্যাকশন জানতে হবে ব্যাপারটা তেমন না, তবে হচ্ছে যে এই কোশ্চেনটা যে হচ্ছে যে আমরা বিভিন্ন আমরা ক্যাজুয়ালিটি ওয়ার্ডে বা সার্জারি ওয়ার্ডে বিভিন্ন হচ্ছে যে লোকাল প্রসিডিউরে আমরা অনেক হচ্ছে যে ওটি বা হচ্ছে ছোটখাটো ওটি গুলো আমরা কিন্তু করেছি, বা হচ্ছে যে সুচার দেওয়া যেগুলো, সেগুলো কিন্তু আমরা লোকাল অ্যানেস্থেটিকের মাধ্যমে করে থাকি। তো এইটার মেকানিজম অফ অ্যাকশনটা কি? এটা হচ্ছে যে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল যেটা, সোডিয়াম চ্যানেল যেটা, সেটাকে হচ্ছে যে এটা ব্লক করবে। এটাই হচ্ছে যে এটার মেকানিজম, যার কারণে হচ্ছে ডিপোলারাইজেশন যেটা, সেটা হবে না। আচ্ছা, লোকাল অ্যানেস্থেটিক নিয়ে আমরা কিছু বলি। লোকাল অ্যানেস্থেটিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা কিছু হচ্ছে প্রায় পরীক্ষায় আসে। যে হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক আমাদের কি কি আছে, লিডোকেইন, বুপিভেকেইন, তারপর হচ্ছে প্রিলোকেইন, লেভোবুপিভেকেইন, এগুলো হচ্ছে আমাদের লোকাল অ্যানেস্থেটিক মেইনলি। এখানে আপনার যেটা জানতে হবে কার্ডিওটক্সিক কোনটা। কার্ডিওটক্সিক হচ্ছে বুপিভেকেনটা অত্যন্ত কার্ডিওটক্সিক, এবং লেভোবুপিভেকেন এটা হচ্ছে কিন্তু বুপিভেকেনের আইসোমার, কিন্তু এটা হচ্ছে কার্ডিওটক লেস কার্ডিওটক্সিক, যার কারণে আমরা বুপিভেকেন এর পরিবর্তে লেভোবুপিভেকেন এখন ইউজ করা হয়। সো এই লোকাল অ্যানেস্থেটিক গুলো সম্পর্কে একটু বর্ণনা আপনাদের পড়ে যেতে হবে, পরীক্ষায় আসে।
আচ্ছা, কোনটা হচ্ছে which is not true about the most common effect of side effect of anti-tubercular drug? Anti-tubercular drug খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। anti-tubercular drug এটা আপনারা ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ার কেন আপনারা হচ্ছে ফার্মাকোলজি যখন থেকে পড়ছেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকেই পড়ে আসছেন, থার্ড ইয়ার থেকেই পড়ে আসছে এবং পরবর্তীতে মেডিসিনেও এটা পড়েছেন এবং এখন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কোনটার যে প্রাইমারি ড্রাগ যে হচ্ছে যে আমাদের ফার্স্ট ডিগ্রি ড্রাগ যেগুলো আছে সেগুলোর কোনটার সাইড ইফেক্ট কোনগুলো, এগুলো হচ্ছে যে অবশ্যই ভালো মতো পড়া লাগবে এবং প্রত্যেকটা জিনিসই জানা লাগবে। এক্ষেত্রে আমরা দেখি স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে যে অটোটক্সিসিটি করে, এটা অটোটক্সিসিটি করে, এই নার্ভ ড্যামেজ করে। পাইরাজিনামাইড আমাদের হচ্ছে যে আর্থ্রালজিয়া করে এবং গাউট এটার সাথে এটা রিলেটেড আমরা জানি। এবং হচ্ছে যে ইথামবিউটল হচ্ছে যে রেট্রোভালভার নিউরাইটিস করে, এটা হচ্ছে ট্রু। আইএনএইচ হাইপারসেনসিটিভ করতে হবে, হাইপারসেনসিটিভ হচ্ছে এটা। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পেরিফেরাল নিউরোপ্যাথি করবে, এটা পেরিফেরাল নিউরোপ্যাথি করবে এবং হেপাটাইটিস করবে, হাইপারসেনসিটিভিটি করবে। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার একটা নিউমোনিক দেওয়া আছে হেপাটাইটিস, যে হচ্ছে যে পাইরাজিনামাইড আইসোনিয়াজেট এবং হচ্ছে যে আমাদের রিফাম্পিসিন যেটা, সেটা হচ্ছে পিআইআর পির যেটাকে বলি, এই তিনটা হচ্ছে যে হেপাটাইটিস করে। পাইরাজিনামাইড আমাদের মোস্ট কমন, সরি আইসোনিয়াজেট মোস্ট কমন, যদি হচ্ছে যে আমরা সাইড ইফেক্ট বলি সেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে এখানে দেখেন, এখানে আপনারা একটু খেয়াল করেন যে হচ্ছে যে দিয়েছে হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট। এখানে হচ্ছে যে আপনারা এই ট্রিক্স গুলো অবশ্যই পরীক্ষার সময় খেয়াল করবেন, যে হচ্ছে নট ট্রু বা হচ্ছে ট্রু, যেভাবে অনেক সময় ট্রিক্স গুলো দেওয়ার কারণে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে অটোটক্সিসিটি স্ট্রেপ্টোমাইসিন আমাদের কাছে ট্রু মনে হইলো আমি ট্রু দিয়ে দিলাম, কিন্তু এটা কিন্তু ফলস। এখানেই হচ্ছে যে এই সিস্টেমটার মাধ্যমে এই ট্রিক্সটা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে রিপ্রেজেন্ট করা হয়েছে আর কি, যে হচ্ছে অর্থোডক্সিটি স্ট্রেপ্টোমাইসিন এটা কিন্তু ট্রু, কিন্তু অ্যানসারটা দিতে হবে কিন্তু আমরা ফলস, যেহেতু উপরে দেয়া আছে নট ট্রু। তো এখানে আমরা একটু ভিন্নতা আছে ই নাম্বারে, যে হেপাটোটক্সিসিটি লো ডোজ অফ পাইরাজিনামাইড। তো পাইরাজিনামাইড হেপাটোটক্সিসিটি করার জন্য পাইরাজিনামাইড মেইনলি যেটা করে সেটা হচ্ছে যে আর্থ্রালজিয়াটা করে মেইনলি, বা হচ্ছে গাউট যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে পাইরাজিনামাইডের সাইড ইফেক্ট। এটা যখন হাই ডোজে আমরা দিব তখন হচ্ছে যে এটা হেপাটোটক্সিসিটি করবে। তার মানে এটা হচ্ছে যে ট্রু, মানে হচ্ছে যদিও জিনিসটা ভুল কিন্তু জিনিসটা ট্রু। পরবর্তী কোশ্চেন, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হুইচ ইনক্রিজেস প্লাজমা ইনসুলিন লেভেল। আচ্ছা, এখানে হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এর আপনারা অবশ্যই নামগুলো পড়ে যাবেন, ক্লাসিফিকেশন এবং নাম, এই জিনিসগুলো আপনারা পড়ে যাবেন। এবং এটা কিন্তু হচ্ছে যে একটা ডেভিডসনের একটা ছক আছে, যে হচ্ছে যে যেখানে হচ্ছে যে কোনটা প্লাজমা গ্লুকোজ বাড়ায়, কোনটা ইনসুলিন বাড়ায়, কোনটা হচ্ছে যে বডি ওয়েট বাড়ায়, কোনটা বডি ওয়েট কমায়, এই ছকে হচ্ছে যে খুব সুন্দর করে হচ্ছে যে এই জিনিসটা দেয়া আছে, যে হচ্ছে যে কোনটা কি বাড়াচ্ছে। সো এখানে আমরা দেখি ইনসুলিন যেটা, সেটা অবশ্যই ইনসুলিন লেভেল বাড়াবে। উইলডাগ্লিফটিন ইনসুলিন লেভেল বাড়াবে। গ্লিক্লাজাইড যেটা সালফোনাইল ইউরেস গ্রুপের ড্রাগ, সেটা ইনসুলিন বাড়াবে। পায়োগ্লিটাজোন এটা হচ্ছে ইনসুলিন কমাবে এবং ন্যাটিগ্লিনাইট এটাও হচ্ছে যে আপনার ইনসুলিনটা বাড়াবে। ওই ছকটা অবশ্যই আপনারা দেখে যাবেন, ওই ছকটা থেকে প্রায় কোশ্চেন আসতে দেখা যায়। এফসিপিএস বলেন আপনার হচ্ছে যে রেসিডেন্সি কোশ্চেন, বিশেষ করে রেসিডেন্সিতে আমি বলবো যে হচ্ছে যে এই ছক থেকে কিন্তু কোশ্চেন আসে। কন্ট্রাসেপটিভ কন্টেইনিং হরমোন হ্যাজ এন ইনগ্রেডিয়েন্টস, আর এখানে হচ্ছে যে আপনারা বলা হয়েছে কন্ট্রাসেপটিভ হরমোনের ইনগ্রেডিয়েন্টস গুলো কি, মিনিপিল, কপার টি, ওরাল কন্ট্রাসেপটিভ, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, লিপেস লুপ। এখানে হচ্ছে যে আপনারা একটু মানে জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবেন যে হচ্ছে মিনিপিল, ওরাল কন্ট্রাসেপটিভ, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ এগুলাই কিন্তু হচ্ছে হরমোনাল এজেন্ট। এখানে হচ্ছে কপার টি বা হচ্ছে যে লিপেস লুপ যেগুলো সেগুলো হচ্ছে যে আমাদের ইউটেরিন কন্ট্রাসেপটিভ, মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের প্লেস করতে হবে। যে মিনিপিল, ওরাল কন্ট্রাসেপটিভ যেগুলো, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ যেগুলো, সেগুলোর মাধ্যমে হচ্ছে এগুলো হচ্ছে যে ওরাল ড্রাগ মেইনলি, ওরাল এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এগুলোই হচ্ছে যে হরমোন গুলো কন্টেইন করে। এবং প্রপার্টি এবং লিপেস লুপ এটা হচ্ছে আমরা আমাদের এগুলোর জন্য প্রসিডিউরের মাধ্যমে যেতে হয়। সো এখানে হচ্ছে যে আপনার অ্যান্সার হচ্ছে মিনিপিল ট্রু, কপার টি ফলস, ওরাল কন্ট্রাসেপটিভ ট্রু, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ট্রু, লিপেস লুপ ফলস।
অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে হচ্ছে যে এই জিনিসগুলো আপনার ক্লাসিফিকেশন গুলো একটু ভালো মতো পড়বেন। ক্লাসিফিকেশন হচ্ছে এখানকার যে নামগুলো, অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টিফিব্রিনোলাইটিক, অ্যান্টিকোয়াগুলেন্ট, এই জিনিসগুলোর মধ্যে একটু পার্থক্যগুলো অবশ্যই ক্লিয়ার করে যাবেন, যে হচ্ছে যে কোনটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, কোনটা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, কোনটা অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ। এগুলোর মধ্যে দেখা যায় অনেক সময় কনফিউশন হয়ে যায়, পরে হচ্ছে যার যার কারণে স্টেম গুলো ভুল হয়। দেখা যাচ্ছে এখানে অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, তাহলে আপনার কোনগুলো একটু বলেন। হেপারিন আমরা জানি অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, এটা হচ্ছে যে অ্যান্টিথ্রম্বিন 3 যেটা আমাদের, সেটাকে হচ্ছে ইনহিবিট করে। সরি, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ অ্যান্টিথ্রম্বিন 3 যেটা, এই যে দেখেন আমার কিন্তু ভুল হয়ে যাচ্ছে, যে হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3। সো এটাকে ইনহিবিট করে, তার মানে এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। অ্যাসপিরিন একটা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, ক্লোপিডোগ্রাল অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ। অ্যান্টিপ্লেস এখানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে কিন্তু এক ধরনের হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিনের মধ্যে পড়ে, সো এটাও কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। আর ট্রানএক্সামিক অ্যাসিড হচ্ছে আপনার অ্যান্টিফিব্রিনোলাইটিক ড্রাগ। সো এই ক্লাসিফিকেশন গুলো অবশ্যই আপনার নামগুলো পরীক্ষার আগে ভালো মতো পড়ে যাবেন, পরবর্তীতে না হলে এই যে কনফিউশন হয়ে হচ্ছে আপনার স্টেম গুলো ভুল হতে পারে। আচ্ছা, ডায়াবেটিক্স দ্যাট কজ হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যালকোহলিসিস, এর উত্তর কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে হচ্ছে যে লুপ ডায়াবেটিক্স এবং থায়াজাইড ডায়াবেটিক্স, এই দুইটা ডায়াবেটিক্স হচ্ছে আপনারা হাইপোক্যালেমিয়া করবে, হাইপোনাট্রিমিয়া করবে, মেটাবলিক অ্যালকোহলিসিস করবে। পার্থক্যটা বলেছিলাম, আবারও মনে করে দিচ্ছি, যে হচ্ছে লুপ ডায়াবেটিক্স এর ক্ষেত্রে হাইপোক্যালসিমিয়া হবে এবং থায়াজাইড ডায়াবেটিক্স এর ক্ষেত্রে হাইপারক্যালসিমিয়া হবে। তো আপনারা এখানে দেখেন ফুরোসেমাইড, থায়াজাইড, প্রথম দুটো অপশনই আছে, এটা হচ্ছে হাইপোক্যালেমিয়া করে, মেটাবলিক অ্যালকোহলিসিস করে, তার মানে এটা ট্রু। স্পাইরানোল্যাকটোন যেটা, এটা আমরা জানি, আমরা অনেক আগে থেকে পড়ে আসছি ডায়াবেটিক্স এর ক্লাসিফিকেশনে, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স হচ্ছে স্পাইরানোল্যাকটোন। ইন্ডাপামাইডটা হচ্ছে এক ধরনের থায়াজাইড, তার মানে এটাও হচ্ছে যে আপনার হচ্ছে হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যালকোহলিসিস করবে, তার মানে এটাও ট্রু। স্পাইরানোল্যাকটোন, ট্রামটেরন এবং এর সাথে আরেকটা ড্রাগ আছে, সেটা হচ্ছে অ্যামিলোরাইড, এই তিনটা ড্রাগ হচ্ছে হাইপারক্যালেমিয়া করবে, মানে এরা হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। পরবর্তী কোশ্চেন, ড্রাগস দ্যাট ইনহিবিট সাইক্লোঅক্সিজেনেজ। আচ্ছা, এখানে হচ্ছে যে বলা হয়েছে সাইক্লোঅক্সিজেন পাথওয়ের মাধ্যমে আমরা কোন কোন ড্রাগ হচ্ছে যে সাইক্লোঅক্সিজেনেজকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে, মানে হচ্ছে সেটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আছে, সেটার ক্লাসিফিকেশন যেটা, সেই ড্রাগগুলো কোনগুলো সেটাই এখানে বোঝানো হয়েছে। এভাবে অনেক সময় দিতে পারে, আবার অনেক সময় দেখা যায় এখানের মধ্যে কিন্তু অনেকগুলো আপনার হচ্ছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সিন ইত্যাদি হচ্ছে যে উপাদান আছে, এগুলোকে ইনহিবিট করে কোন ড্রাগগুলো, সেইভাবেও কিন্তু দিতে পারে অপশনটাকে এভাবে কিন্তু একটু টেকনিক্যালি ঘুরিয়ে দিতে পারে। সো সো বলা হয়েছে যে এনএসআইডি ড্রাগ কোনগুলো, এটাই কিন্তু হচ্ছে যে এটার হচ্ছে যে এখানে বলা হয়েছে, যে হচ্ছে প্যারাসিটামল আমরা জানি, এটা হচ্ছে যে একটা হচ্ছে এনএসআইডি। হাইড্রোকর্টিসন হচ্ছে স্টেরয়েড, তার মানে এটা ফলস। ইন্ডোমিথাসিন, এটাও কিন্তু হচ্ছে যে এনএসআইডি, তার মানে এটা ট্রু। মিথোট্রিক্সেট ফলস, ডেক্সামিথাসন ফলস। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে এমসিকিউ গুলো হচ্ছে শেষ, আমরা হচ্ছে এখন সিঙ্গেল বেস্ট আনসার দেখব। আচ্ছা, সিঙ্গেল বেস্ট আনসারের প্রথমটা হচ্ছে দেখি আমরা, সিক্রেশন অফ এপিনেফ্রিন বাই অ্যাড্রেনাল মেডুলা ইজ মিডিয়েটেড বাই, আমি ইতিমধ্যেই আপনাদের জিনিসটা বলে ফেলছি, যে হচ্ছে যে অ্যাড্রেনাল মেডুলা কে হচ্ছে যে স্টিমুলেট করে আমাদের প্যারাসিম্পথেটিক যে নিউরোট্রান্সমিটার আছে অ্যাসিটাইলকোলিন, সেটি। তো তার মানে আপনারা দেখেন এখানে অ্যান্সার হবে হচ্ছে যে কোলিনার্জিক নিকোটিনিক রিসেপ্টর। কোলিনার্জিক রিসেপ্টরের মাধ্যমে অ্যাড্রেনাল মেডুলা স্টিমুলেটেড হয়ে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন এবং নরএড্রেনালিন এইটা রিলিজ করে। এখানে অ্যান্সার হচ্ছে কোলিনার্জিক নিকোটিনিক রিসেপ্টরস। সাইড ইফেক্ট অফ সাক্সামিথোনিয়াম। আচ্ছা, সাক্সামিথোনিয়াম আমাদের হচ্ছে ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার, এটা হচ্ছে যে একমাত্র ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার। সাকসিনাল কোলিনও আমরা বলতে পারি, সাকসিনাল কোলিন গ্রুপের মধ্যেই এটা, এবং এটা হচ্ছে সাক্সামিথোনিয়াম। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু হচ্ছে যে আপনার পরবর্তীতে ক্লিনিক্যাল যে পোর্শনটুকু আছে অ্যানেস্থেটিকের, সেখানেও অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আপনার মানে অ্যানেস্থেটিক্স যেগুলো হচ্ছে আমাদের নিউরোমাসকুলার ব্লকার যেগুলো বা
এটা হচ্ছে ডিপোলারাইজিং হচ্ছে যে সাকসামিথোনিয়াম, নন ডিপোলারাইজিং যেগুলো আছে অ্যাট্রাকুরিয়াম, সিসঅ্যাট্রাকুরিয়াম, টিউবুকুরারিন বা হচ্ছে যে রকুরোনিয়াম যেগুলো আছে সেগুলোর হচ্ছে যে আপনার সেগুলা উদাহরণগুলো আপনাদের পড়ে যেতে হবে, এটা কিন্তু খুব কমনলি আসে। আচ্ছা আচ্ছা, এখন আমরা সাকসামিথোনিয়ামের ক্ষেত্রে দেখব সাকসামিথোনিয়াম হচ্ছে সাইড ইফেক্ট কি কি। সাকসামি যেহেতু সিঙ্গেল প্রেস তার মানে একটাই থাকবে, ট্যাকিকার্ডিয়া, ডিক্রিজড ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার, ডিক্রিজড ইন্টারগ্যাস্ট্রিক প্রেসার, হাইপারক্যালেমিয়া, হাইপারনাট্রিমিয়া। আচ্ছা এখানে আমি একটু বলে নিই যে হচ্ছে ডিপোলারাইজিং এবং নন ডিপোলারাইজিং এর মধ্যে পার্থক্যটা কি। ডিপোলারাইজিং যেটা সেটা হচ্ছে যে এটা আসলে অনেক কমপ্লিকেটেড করে লেখা আছে, আমি সেটা দেখলাম যে হচ্ছে আসলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড করে লেখা। একটু বলি যে হচ্ছে যে সাকসামিথোনিয়াম যেটা সেটা যেটা করে ডিপোলারাইজিং মানে মানে কি, এখানে হচ্ছে ডিপোলারাইজেশন হচ্ছে, ডিপোলারাইজেশন হবে। এটার কাজ হচ্ছে মাসকুলার ব্লকার, মানে হচ্ছে যে মাসলটাকে সেটা হচ্ছে যাতে উইক করে ফেলবে, মাসল উইক করে ফেলবে যাতে হচ্ছে যে কোনো যেহেতু এটা অ্যানেস্থেটিক হচ্ছে মাসলটাকে উইক করে ফেলবে, যার কারণে পরবর্তীতে মাসল মুভমেন্ট হবে। এটাই হচ্ছে টার্গেট, ডিপোলারাইজিং এর টার্গেট এটা, নন ডিপোলারাইজিং এর টার্গেট এটা। ডিপোলারাইজিং যেটা করে যে হচ্ছে মাসলটাকে ডিপোলারাইজ করে, বারবার ডিপোলারাইজ করতে করতে বারবার ডিপোলারাইজ যখন হয় তখন বারবার কন্ট্রাকশন হয়, মাসল কন্ট্রাকশন বারবার হতে থাকে। একটা সময় গিয়ে মাসল কন্ট্রাকশন হতে হতে মাসলটা হচ্ছে উইক হয়ে পড়ে, পরবর্তীতে সেটা প্যারালাইসিস হয়ে যায়। আর নন ডিপোলারাইজিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেই ডিপোলারাইজেশনটাকেই হচ্ছে বন্ধ করে দেওয়া হয়, যার কারণে মাসলটা হচ্ছে প্যারালাইসিস হয়ে যায়। এই দুটো হচ্ছে যে আপনারা একটু মনে রাখবেন। আর আরেকটা বিষয় যেটা যেটা হচ্ছে যে সাকসামিথোনিয়াম, আপনি চিন্তা করেন যে একটা মাসল যখন কন্টিনিউয়াস কন্ট্রাকশন করছে তখন কিন্তু মাসলটা হচ্ছে যে অনেক বেশি ইউজ হচ্ছে, যার কারণে আমরা এটার সাথে হচ্ছে যে একটু ক্লিনিক্যালি কোরিলেট যদি করি আপনার মানে মাসেলের লাইসিসটা হয় বেশি, তখন কিন্তু একটা মাসেল লাইসিস যখন হয় তখন কিন্তু ব্লাডে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, ব্লাডে পটাশিয়াম কিন্তু চলে আসে। তো এই জিনিসটা আপনারা চিন্তা করেন যে হচ্ছে যে একটা আমরা হচ্ছে র‍্যাপডোমায়োলাইসিস একটা টার্ম পড়েছি, যে হচ্ছে যে এটা হচ্ছে যদিও রেনাল ফেলিয়ারের সাথে, কিন্তু আপনি যদি এটার সাথে একটু কোরিলেশন করার চেষ্টা করেন যে একটা মাসল ডিপোলারাইজেশন হইতে হইতে সাকসামিথোনিয়াম ডিপোলারাইজেশন হইতে হইতে বারবার কন্ট্রাকশন হইতে হইতে মাসলটা লাইসিস হচ্ছে, ফলে হচ্ছে হাইপারক্যালেমিয়া হবে, পটাশিয়াম রিলিজ হবে এবং হাইপারক্যালেমিয়া হবে। এটা হচ্ছে সাইড ইফেক্ট অফ সাকসামিথোনিয়াম। ঠিক পরবর্তী কোশ্চেন হচ্ছে ফলোইং অ্যান্টিবায়োটিক্স অ্যাক্টস বাই ইনহিবিটিং সেল মেমব্রেন ফাংশন। আচ্ছা খুবই ইম্পর্টেন্ট একটা ছক আমি বলবো এটা, যে হচ্ছে অ্যান্টিবায়োটিক কোনটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, কোনটা সেল মেমব্রেন সেলস ইনহিবিটর, কোনটা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, কোনটা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, কোনটা 30S রাইবোজোমকে ইনহিবিট করে, কোনটা 50S রাইবোজোমকে ইনহিবিট করে। প্রত্যেকটা এক্সাম্পলই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু সবগুলোই পড়তে হবে, এগুলো যে কোনোটা যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে এবং খুব কমনলি আসে এটা। সো অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশনটা অবশ্যই আপনারা পড়ে যাবেন। Which statement is not true regarding neurotransmitter substance? আচ্ছা sympathetic postganglionic nerve ending is usually আমরা জানি যে হচ্ছে যে sympathetic এর ক্ষেত্রে হচ্ছে প্রিগ্যাংলিয়নিক, অল প্রিগ্যাংলিয়নিক, প্রিগ্যাংলিয়নিক যেটা সেটা সিম্প্যাথেটিক হোক প্যারাসিম্প্যাথেটিক হোক সেটা হচ্ছে যে নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এবং প্যারাসিম্প্যাথেটিক এর ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন, এবং সিম্প্যাথেটিক এর ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক যেটা সেটা হচ্ছে যে অ্যাড্রেনালিন, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড এবং স্কেলেটাল ভেসেলস অফ স্কেলেটাল মাসল, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। এই দুইটার ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এই জিনিসটা আপনারা ভালোমতো মনে রাখবেন। এখানে এটাই বলা হয়েছে which is one is not true, sympathetic postganglionic nerve ending is usually norepinephrine, true, parasympathetic ganglia is acetylcholine, true, sympathetic ganglia is dopamine, false, ডোপামিন কিন্তু কখনোই এই গ্যাংলিয়া নিউরোট্রান্সমিটারের মধ্যে আসবে না। পরবর্তী আমরা দেখি সোমাটিক সাপ্লাই টু স্কেলেটাল মাসল ইজ অ্যাসিটাইলকোলিন। বললাম আপনাদের এই মাত্র যে সোমাটিক সাপ্লাই টু স্কেলেটাল মাসল হচ্ছে এটা কিন্তু অ্যাসিটাইলকোলিন এর মধ্যে, এটা কিন্তু একটা ব্যতিক্রম, এবং সিম্প্যাথেটিক পোস্টগ্যাংলিয়নিক সাপ্লাই টু সোয়েট গ্ল্যান্ড ইজ অ্যাসিটাইলকোলিন, যে দুইটা ব্যতিক্রম বলছি সেই দুইটাই কিন্তু এখানে দেয়া আছে, তো এই দুইটা ট্রু। আমরা অ্যানসার পেয়ে গেছি নট ট্রু কোনটা, যেটা হচ্ছে সি, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া ইজ ডোপামিন। আচ্ছা রুটস অফ অ্যাভয়েডিং ফাস্ট ফাস্ট মেটাবলিজম ডাজন্ট ইনক্লুড, এটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই, সেটা হচ্ছে মানে কোন কোন রুটে আমরা হচ্ছে যে ফাস্ট ফাস্ট মেটাবলিজমটাকে অ্যাভয়েড করতে পারবো না,
ইন্ট্রাভেনাসলিও আমরা পারবো, ইনহেলেশন হলেও আমরা কিছুটা পারবো, ট্রান্সডার্মালে আমরা পারবো, সাবলিঙ্গুয়ালে আমরা পারবো, কিন্তু রেকটামে যখনই হচ্ছে যে আমাদের ওরাল বা রেকটাম রুটে যাবে এটাকে হচ্ছে আমরা ফাস্ট ফাস্ট মেটাবলিজমটা হচ্ছে অ্যাভয়েড করতে পারবো না। সো এখানে অ্যানসার হচ্ছে সি, ইউজ অফ সাপোজিটরিজ ইন আপার রেকটাম। ভেজোকনস্ট্রিক্টর ইফেক্ট ইজ মার্কড ইন হুইচ ড্রাগ? ভেজোকনস্ট্রিক্টর ইফেক্ট হচ্ছে যে আমরা কোন ড্রাগে পাবো। আচ্ছা, ভ্যাসোকনস্ট্রিক্টর আমরা এখানে আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের যে সিম্প্যাথেটিক এবং রিসেপ্টরের যে ব্যাপারগুলো এখানে আমি আসলে একটা জিনিস মিস করে গেছি, যেটা হচ্ছে যে এই সূত্রটা একটু মনে রাখবেন, যে আগে একটা বলছিলাম যে আলফা 1 কন্ট্রাকশন, বিটা 2 ডাইলেশন। এন্ড আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যাড্রিনালিন হচ্ছে বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করে, এবং নরঅ্যাড্রিনালিন হচ্ছে আলফা 1 রিসেপ্টর। এগুলো কিন্তু মেইনলি নরঅ্যাড্রিনালিন আলফা 1 রিসেপ্টরের উপর কাজ করবে, বিটা অ্যাড্রিনালিন বিটা 1 রিসেপ্টরের উপর কাজ করবে। এটা হচ্ছে মেইনলি, সবগুলো রিসেপ্টরের উপর কাজ করে, কিন্তু মেইনলি যেটা হচ্ছে এই জিনিসটা আপনারা মনে রাখবেন অবশ্যই, যে আলফা 1 নরঅ্যাড্রিনালিন, বিটা 1 অ্যাড্রিনালিন। তার মানে আলফা 1 যেহেতু নরঅ্যাড্রিনালিনের সাথে কাজ করছে, তার মানে আলফা 1 কি কন্ট্রাকশন, তার মানে আপনার নরঅ্যাড্রিনালিন কনস্ট্রিকশনই করবে। এখানে আপনারা কি বলছে দেখেন, ভেসোকনস্ট্রিক্টর ইফেক্ট ইজ মার্কড ইন হুইচ ড্রাগ, এটা হচ্ছে নরঅ্যাড্রিনালিন, এটাই অ্যানসার। আচ্ছা, বেনজোডায়াজেপিন অ্যাকশন হুইচ চ্যানেল, এটা হচ্ছে একটু আনকমন লাগতে পারে আপনাদের, আসলে মেকানিজম অ্যাকশনের মধ্যে চলে গেছে বেনজোডায়াজেপিন। আসলে কিছু আনকমন কোশ্চেন আপনাদের থাকবে পরীক্ষায় অবশ্যই, তো সেটা আসলে সেটার জন্যই আসলে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। বেনজোডায়াজেপিন এটা হচ্ছে যে একটা সিডেটিভ হিপনোটিক ড্রাগ। সো বেনজোডায়াজেপিন হচ্ছে আপনার গাবা, হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রেন, মানে হচ্ছে যে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইনহিবিট করবে, অর্থাৎ হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, যেটা গাবা ট্রান্সমিটারের মাধ্যমে, আমরা জানি গাবা ট্রান্সমিটার হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, গাবা ট্রান্সমিটারের মাধ্যমে এটা হচ্ছে যে আপনার ব্রেনকে হচ্ছে রিল্যাক্স করবে, বা হচ্ছে যে আপনার ডিপ্রেশন করবে। এখানে যে চ্যানেলটা ওপেন হবে সেটা হচ্ছে ক্লোরাইড চ্যানেল। ক্লোরাইড চ্যানেলের উপর হচ্ছে বেনজোডাইজেপিন কাজ করবে। ক্লোরাইড চ্যানেল যেহেতু ওপেন হয়ে যাবে, ক্লোরাইড হচ্ছে যে আপনার ইনফ্লাক্স হবে, যার কারণে হচ্ছে যে রিপোলারাইজেশন হবে, এবং এর ফলে হচ্ছে যে আপনার সিএনএস সিস্টেম যেটা সেটা সাপ্রেশন হবে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম ক্যান বি ট্রিটেড উইথ। আচ্ছা, পার্কিনসনিজম একটা ড্রাগ, এটা আমরা অলরেডি পড়ে আসছি। পার্কিনসনিজম ওই যে আমরা যে অ্যাট্রোপিন ডেরিভেটিভস গুলোর মধ্যে অ্যান্টিমাস্কারনিকটা যেখানে বলেছি, সেখানে একটা আমরা হচ্ছে যে ড্রাগ পেয়েছিলাম যে প্রোসাইক্লিডিন। এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমে এই প্রোসাইক্লিডিন ড্রাগটি ইউজ করা হয়। এটাও আসলে একটা আনকমন কোশ্চেন, তবে পরীক্ষায় কিন্তু আনকমন কোশ্চেন থাকবে অবশ্যই। মোস্ট কমন সাইড ইফেক্ট অফ জিটিএন, আপনারা আশা করি পারবেন এটা, যে হচ্ছে মোস্ট কমন সাইড ইফেক্ট জিটিএন হচ্ছে থ্রবিং হেড, এবং জিটিএন এর সাইড ইফেক্ট আরো কিন্তু এখানে আছে, যে ট্যাকিকার্ডিয়া, টলারেন্স, এগুলো কিন্তু হচ্ছে যে আপনার ওই যে সিনকপ বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, এগুলো কিন্তু জিটিএন এর সাইড, কিন্তু মোস্ট কমন অবশ্যই থ্রবিং হেডেক, এবং এটাই হচ্ছে যে আমরা সবচেয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, আমরা সবচেয়ে পড়িও বেশি। which is included in minimal degree of tolerance that may develop to some of effects of opioid. আচ্ছা, opioid analgesic বলতে হচ্ছে যে আমরা জানি opioid হচ্ছে যে মেইনলি হচ্ছে মরফিন কে বোঝানো হয়। মরফিন যখন আমরা যে অ্যাডমিনিস্টার করা হয়, তখন বিভিন্ন সাইড ইফেক্ট দেখা যায়, কনস্টিপেশন, সিডেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, কাফ সাপ্রেশন, ইউফোরিয়া, ব্র্যাডিকার্ডিয়া। এটা হচ্ছে যে একটা আপনার চার্ট আছে, ক্যাটজাঙে আছে, আপনারা হচ্ছে যে রেফারেন্সে আপনারা পাবেন। এই হচ্ছে যে, এবং এখানে হচ্ছে আপনাদের কনস্টিপেশন, আপনি হচ্ছে যে সামান্য হচ্ছে যে মরফিন নিলে আপনার কনস্টিপেশন হবে, এবং মডারেট নিলে আরো কিছু ইফেক্ট হবে, ব্র্যাডিকার্ডিয়া হবে, এবং হচ্ছে আপনি যখন হচ্ছে যে হাই ডোজে মরফিন নেবেন তখন আপনার টলারেন্স হবে, তারপর হচ্ছে ইউফোরিয়া হবে। এগুলো হচ্ছে যে স্টেপ বাই স্টেপ হতে থাকবে। মাইল্ড হচ্ছে যে অপিওয়েডের কারণে আপনার কনস্টিপেশন হতে পারে। মোস্ট কমন কার্ডিওটক্সিক লোকাল অ্যানেস্থেটিক, আমরা অলরেডি বলে আছি লোকাল অ্যানেস্থেটিক সম্পর্কে, আমরা বলছি যে হচ্ছে লিডোকেন, বুপিভেকেন, প্রিলোকেন, লেভোবুভেকেন। আপনারা আশা করি অলরেডি অ্যানসারটা পেয়ে গেছেন, যে হচ্ছে বুপিভেকেন হচ্ছে মোস্ট কমন কার্ডিওটক্সিক লোকাল অ্যানেস্থেটিক। এটা ইউজটাকে এখন লিমিট করে লেভোবুভেকেন আমরা ইউজ করি, যার কার্ডিওটক্সিক ইফেক্টটা কম। Which drug is effective against penicillinase producing staphylococci? আমি অলরেডি বলে ফেলেছি যে হচ্ছে যে
তিনটা জিনিস আপনাদের পড়তে হবে। আবারও বলছি যে হচ্ছে পেনিসিলিনাস প্রোডিউসিং স্টেফাইলোকক্কাই, এগুলার এগেইনস্টে কোন ড্রাগগুলো কাজ করে, এমআরএস এর এগেইনস্টে কোন ড্রাগগুলো কাজ করে, এবং অ্যান্টিসিউডোমোনাস ড্রাগ কোনগুলো, এগুলো হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকের মধ্যে এই তিনটা গ্রুপের ড্রাগগুলো অবশ্যই আপনারা পড়বেন। এখানে হচ্ছে যে ওটাই বলা হয়েছে যে এগেইনস্ট পেনিসিলিনাস প্রোডিউসিং স্টেফাইলোকক্কাই কোন অ্যান্টিবায়োটিক কাজ করে। এটা হচ্ছে ইমিপেনেম। ইমিপেনেম এটা আসলে একটা নিউমোনিক আছে, ডিপটো মানে হচ্ছে ডি, ডি দিয়ে হচ্ছে ডালফোপ্রিস্টিন, আই দিয়ে হচ্ছে ইমিপেনেম। আপনারা হচ্ছে চার্টে দেখবেন হচ্ছে ডি টেট্রাসাইক্লিন সম্ভবত আছে, আর হচ্ছে আপনার অ্যামিনোগ্লাইকোসাইড পরবর্তীতে। route of drug administration not having an absorption phase. absorption phase নেই কোনটি, absorption phase নেই কোনটি মানে সরাসরি আমরা হচ্ছে যে ইন্ট্রাভেনাস রুটে কোনটা দিচ্ছি, যেটা হচ্ছে অ্যাবজর্পশন প্রয়োজন হচ্ছে না, সরাসরি দিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আমরা অ্যাবজর্পশনকে হচ্ছে আমরা বাইপাস করছি। এটা খুবই সহজ কোশ্চেন, হচ্ছে যে ইন্ট্রাভেনাস রুটে কোনো অ্যাবজর্পশন নাই, এটা হচ্ছে আশা করি আপনারা সবাই পেরেছেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে which will inhibit metabolism of other drugs. which will inhibit মানে হচ্ছে এই আরেকটা টপিক, এটা যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পড়তে হবে যে এনজাইম ইন্ডাকশন এবং এনজাইম ইনহিবিশন। এনজাইম ইন্ডাকশনের কারণে হচ্ছে যে ড্রাগগুলোর মেটাবলিজম বেড়ে যায়, যার কারণে হচ্ছে যে অনেক সময় থেরাপিউটিক ফেলিয়ার হতে পারে। আর এনজাইম ইনহিবিশনের কারণে আপনার হচ্ছে যে ড্রাগগুলোর মেটাবলিজম কমে যায়, ফলে ড্রাগগুলো আমাদের বডিতে অনেকক্ষণ সময় ধরে থাকে এবং ড্রাগগুলোর টক্সিক ইফেক্ট আমরা দেখতে পাই। এই হচ্ছে যে কথাগুলো আপনারা মাথায় রাখবেন। এবং ইনহিবিট এবং এক্সাম্পল সবচেয়ে বড় কথা যে হচ্ছে ড্রাগ ইনহিবিটর কোনগুলো, ড্রাগ আর হচ্ছে ড্রাগ হচ্ছে ইন্ডাকশন করে এগুলো কোনগুলো হচ্ছে আপনাদের অবশ্যই জানতে হবে। এখানে হচ্ছে যে ড্রাগ ইনহিবিট করে এরকম একটা ড্রাগের নাম জানতে চেয়েছে কোনটা, এখানে হচ্ছে যে রিফাম্পিসিন, গ্লাইসিওফলভিন, গ্লুটাথিমাইড, ফেনাইলবিউটাজোন, এগুলো হচ্ছে ড্রাগ ইন্ডাকশন করে সবগুলোই। এবং ডাইকোমারল যে ড্রাগটা সেটাই হচ্ছে এনজাইম ইনহিবিটর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিকস এবং ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে, আপনারা কিন্তু এই এক্সাম্পল গুলো অবশ্যই ভালোমতো পড়ে যাবেন। which factor is most related to volume distribution? আচ্ছা, ভলিউম ডিস্ট্রিবিউশনের সাথে কোন জিনিসটা রিলেটেড আমরা আগেই বলেছি, যে এর আগেও একটা কোশ্চেন ছিল যে ডিউরেশন অফ অ্যাকশন, যে ড্রাগ যে কোশ্চেনটা ছিল, ডিউরেশন অফ অ্যাকশনের সাথে আপনার ভলিউম ডিস্ট্রিবিউশন, হাফ লাইফ, এটা কিন্তু হচ্ছে যে ওতপ্রোতভাবে জড়িত। মানে হচ্ছে যে এই ভলিউম ডিস্ট্রিবিউশন এবং হাফ লাইফের মাধ্যমে একটা ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন কতক্ষণ হবে সেটা নির্ধারিত হয়। তো এখানে বলছে যে হচ্ছে মোস্টলি রিলেটেড টু ভলিউম ডিস্ট্রিবিউশন, অন্য যেসব অপশন আছে সেগুলোর সাথে কিন্তু ভলিউম ডিস্ট্রিবিউশনের সম্পর্ক এরকম নেই, একমাত্র হচ্ছে যে হাফ লাইফ এর সাথে ভলিউম ডিস্ট্রিবিউশনের সম্পর্ক আছে। তার মানে এখানে অপশনটা হচ্ছে ই, ভলিউম ডিস্ট্রিবিউশন ইজ ক্লোজলি রিলেটেড টু হাফ লাইফ। মোস্ট কমন কনজুগেশন রিঅ্যাকশন, আচ্ছা আপনারা ওই বায়ো ট্রান্সফরমেশনের রিঅ্যাকশন যেগুলো ফেজ 1 ফেজ 2 এর রিঅ্যাকশনের মধ্যে আছে হচ্ছে কনজুগেশন, মিথাইলেশন বা অ্যাসিটাইলেশন যেগুলো আছে, এখানের মধ্যে গ্লুকুরোনাইড কনজুগেশন আপনারা যখন ছকটা করবেন আপনারা দেখবেন যে গ্লুকুরোনাইড যে রিঅ্যাকশনটা আছে, এক্সাম্পল যে আছে সেখানে হচ্ছে যে আপনার সবচেয়ে বেশি ড্রাগ, সেগুলোর হচ্ছে যে সবচেয়ে বেশিটাকে গ্লুকুরোনাইড কনজুগেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। তার মানে এটাই হচ্ছে যে আপনার মোস্ট কমন কনজুগেশন রিঅ্যাকশন বায়োট্রান্সফরমেশনের ফেজ 2। আশা করি আপনাদের মনে আছে যে হচ্ছে বায়োট্রান্সফরমেশন লিপিড সলিউবল ড্রাগকে ওয়াটার সলিউবল ড্রাগে পরিণত করে ড্রাগটাকে এক্সক্রিশনে সহায়তা করবে। A patient of BPH having medication causing sexual dysfunction, which drug is most responsible? আচ্ছা, এখানের মধ্যে আমি একটু বলি যে হচ্ছে ট্যামসুলোসিন, ফেক্সোফেনাডিন, রেনিটিডিন, ফিনেস্টার, সালবিউটামল। এখানের মধ্যে আপনার অপশন যেগুলো আছে এর মধ্যে হচ্ছে ফিনেস্টারাইড, যেটা হচ্ছে যে ফিনেস্টারাইড, এটাই হচ্ছে যে আপনার সেক্সুয়াল ডিসফাংশন করে। আমরা ইউজুয়ালি হচ্ছে যে আলফা ব্লকার যে হচ্ছে যে ট্যামসুলোসিন এগুলো ইউজ করি, আর হচ্ছে যে ফিনেস্টারাইড, এটা হচ্ছে আলফা রিডাকটেস ইনহিবিটর গ্রুপ। এই দুই ধরনের ড্রাগই আমরা হচ্ছে বিপিএইচ এ ইউজ করি। কোনটা ইউজ করি? আলফা ব্লকার, ট্যামসুলোসিন বা প্রাজোসিন, আর হচ্ছে ফিনেস্টারাইড যেটাকে বলা হচ্ছে 5 আলফা রিডাকটেস ইনহিবিটর, সেটাই হচ্ছে যে আপনার সেক্সুয়াল ডিসফাংশন করতেছে। এটা একটা সাইড ইফেক্ট হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন। বিপিএস এর ড্রাগগুলো এটা হচ্ছে যে আপনার আসলে
ক্লিনিক্যালি রিলেটেড, মানে হচ্ছে এটা মানে ফার্মাকোলজি হচ্ছে পড়ার সাথে কিন্তু আপনি ফার্মাকোলজি সবগুলো ড্রাগের আপনি মেকানিজম অফ অ্যাকশন করতে পারবেন না, সবগুলো ড্রাগের আপনি সাইড ইফেক্ট করতে পারবেন না। সো অবশ্যই আপনারা যখন সার্জারি করবেন তখন হচ্ছে যে এই বা সার্জারি করবেন বা মেডিসিন যখন করবেন তখন হচ্ছে যে আপনারা এই ড্রাগগুলো পাবেন। ইম্পর্টেন্ট ডিপিএইচ আমরা কোন ড্রাগগুলো দেই, সেগুলো সাইড ইফেক্ট গুলো কি কি, সেটার সাথে কিন্তু আমি এই কোশ্চেনটা কিন্তু মেইনলি ফার্মাকোলজি পড়ে পারার কোশ্চেন না, এটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল রিলেটেড হচ্ছে যে আপনার জিনিসটা কোরিলেশন করতে হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে অ্যানসার হচ্ছে ফিনেস্তারা। পরবর্তী কোশ্চেন হচ্ছে এক্সাম্পলস অফ সেকেন্ড মেসেঞ্জার ডাজন্ট ইনক্লুড। আচ্ছা, সেকেন্ড মেসেঞ্জার কি ফার্স্ট মেসেঞ্জার কি সবসময় মনে রাখবেন, এই জিনিসটা আমাদের সবসময় কনফিউশন হয়। যে হচ্ছে যে একটা জিনিস আমি এক্সপোজার যে যেটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জারটা হচ্ছে আমার হবে এক্সট্রা সেলুলার, মানে হচ্ছে এটা আমার সেলের বাইরে থেকে আসবে। আমি একটা ড্রাগ নিলাম বা বা কোন বা একটা পয়জন নিলাম, সেটা হচ্ছে যে সেলকে বাইরে থেকে যখন সিগন্যাল দিবে সেটাই হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, এবং সেই ফার্স্ট মেসেঞ্জারের সিগন্যালের কারণে ইন্ট্রাসেলুলার যে সিগন্যালের চেঞ্জ হবে, মানে সেলের মধ্যে যে ভিতরে যে চেঞ্জ হবে, সেই চেঞ্জের মধ্যে যে কম্পোনেন্ট গুলো থাকবে, যে প্রোটিন গুলো থাকবে, সেগুলো হচ্ছে আমার সেকেন্ড মেসেঞ্জার। তাইলে ফার্স্ট মেসেঞ্জার হচ্ছে সেলের বাইরে, সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে সেলের মধ্যে। তো আপনারা এখানে দেখেন যে হচ্ছে যে আপনারা বিভিন্ন পাথওয়ে পড়েছেন, যখন এন্ডোক্রাইন ফিজিওলজি করবেন তখন হচ্ছে দেখবেন যে হচ্ছে বিভিন্ন পাথওয়ে আছে, বিভিন্ন ড্রাগের বিভিন্ন মেকানিজম, ড্রাগ বা হরমোনের যে মেকানিজম গুলো, সিএএমপি পাথওয়ে, সিএ ক্যালসিয়াম ক্যালমোডিউলিন পাথওয়ে, বা হচ্ছে যে ইনোসিটল ট্রাইফসফেট, বা হচ্ছে ডাইএসাইলগ্লিসাল, বা সাইক্লিক এএমপি, সাইক্লিক জিএমপি, এই প্রোটিন গুলো আপনারা সেখানে পাবেন। সেখানে হচ্ছে সাইক্লিক এডিপি বলে হচ্ছে যে কিছু নাই, সো এটা সেকেন্ড মেসেঞ্জার না। এখানে অ্যান্সার হচ্ছে সিএডিপি, সাইক্লিক এডিপি। ড্রাগস কজিং ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। আচ্ছা, অ্যানেস্থেটিক ড্রাগস এর মধ্যে হচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে আপনার প্রোপোফল, হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, ইটোমিডেট, কেটামিন, সাক্সামিথোনিয়াম, নাইট্রাস অক্সাইড। এই জিনিসগুলো হচ্ছে যে কিছুটা কনফিউশন তৈরি করবে, কিন্তু এগুলো হচ্ছে আপনার গুছিয়ে প্রত্যেকটা সাইড ইফেক্ট গুলো আপনার জানতে হবে, কোনটা হচ্ছে হাইপার ম্যাগনেট হাইপারথার্মিয়া করে, কোনটা অ্যান্টি এমিটিক, কোনটা স্ট্রং অ্যানালজেসিয়া, এবং কোনটা হচ্ছে যে আপনার ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায়, কোনটা ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ায়। এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। এগুলো হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি কোশ্চেনে আসে। এখানে বলা হয়েছে ড্রাগস কজিং ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া দুইটা ড্রাগ করে, আরেকটা ড্রাগের নাম বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে হ্যালোথেন। হ্যালোথেন এবং সাক্সামিথোনিয়াম, এই দুইটা ড্রাগ হচ্ছে আপনার হাইপার ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করবে। সো এখানে আপনারা এখানে পড়বেন থায়োপেন্টাল সোডিয়াম, প্রোপোফল, ইটোমিডেট, কেটামিন, সাক্সামিথোনিয়াম, হ্যালোথেন। এগুলো হচ্ছে যে সাইড ইফেক্ট গুলো, কোনটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায়, কোনটা ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া করে, কোনটা অ্যাড্রেনাল সাপ্রেশন করে, কোনটা অ্যান্টি এমিটিক, এগুলো হচ্ছে যে আপনারা হচ্ছে যে সুন্দর করে আপনাদের নিজেদের মতো চার্ট করে পড়ে ফেলবেন। এখানে অ্যান্সার হচ্ছে সাক্সামিথোনিয়াম এবং হ্যালোথেন, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া করে। স্ট্রং অ্যানালজেসিক আবারও একই জিনিস, মানে অ্যানেস্থেসিয়ারি কোশ্চেন। এটা হচ্ছে স্ট্রং অ্যানালজেসিক কোনটা? স্ট্রং অ্যানালজেসিক এখানে হচ্ছে যে কেটামিন। কেটামিনের আরেকটা বৈশিষ্ট্য, কেটামিন হচ্ছে যে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া করে, মানে ডেলিরিয়াম তৈরি করে। এটা হচ্ছে কেটামিনের বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। A male hypertensive patient taking spironolactone, which can be complication of using drug. আপনারা অলরেডি জানেন আশা করি যে spironolactone আমি বলেছি যে হচ্ছে যে পটাশিয়াম স্পাইরিং ডায়ারিটিক্স। পটাশিয়াম স্পাইরিং ডায়ারিটিক্স হচ্ছে যে তিনটা আছে, এটা হচ্ছে spironolactone, amiloride এবং triamterone। আচ্ছা, এখানে হচ্ছে কোশ্চেনটা অন্যরকম, আরেকটা হচ্ছে স্পাইনোলেকটন, হচ্ছে স্পাইনোলেকটনের সাইড ইফেক্ট কি সেটাই এসছে আসলে। স্পাইনোলেকটন ওই জিনিসটা যদি আসছে যে হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্ট স্পাইনোলেকটন খাচ্ছে, তার কিন্তু হাইপারক্যালিমিয়া হইতে পারে। তো এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে হাইপোক্যালিমিয়া হবে না, আমরা জানি মেটাবলিক অ্যালকোহলিসিস হবে না, হাইপোইউরেসিমিয়া হবে না, গাইনোকোমেশিয়া কজ, এটা হচ্ছে যে বিভিন্ন সিস্টেম থেকে নেয়, এটার একটা নিউমোনিক আছে আপনাদের কাছে অলরেডি, ডিআইএসসিও, ডিসকো যেটাকে বলে। এখানে হচ্ছে ডিকক্সিন, আইসোনিয়াজাইড, স্পাইরোলেকটন বা স্টিলবোস্টেরল, বা হচ্ছে সিমেটিডিন, এবং হচ্ছে আপনার ইস্ট্রোজেন। এটাই হচ্ছে যে আপনার নিউমোনিকের হচ্ছে যে আপনার ব্রিফ। সেই ড্রাগগুলো হচ্ছে গাইনোকোমেশিয়া করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে।
ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম ইজ বেস্ট ট্রিটেড উইথ, অলরেডি আমরা এটা আরেকবার পেয়েছি, এটা হচ্ছে অলরেডি বলেছি আমরা প্রোসাইক্লিডিন, যেটা হচ্ছে একটা অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ, এটা অ্যান্টি পার্কিনসনিজম হিসেবে ইউজ করা হয়, ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমে এটা ইউজ করা হয়। So morphine should be used with extreme caution in all of the following condition except, আচ্ছা মরফিন কোন কন্ডিশনে আমরা ইউজ করব না, কোন কন্ডিশনে ইউজ করব, কোন কন্ডিশনে ইউজ করব না। বিলিয়ারি ট্র্যাক্ট সার্জারি, আচ্ছা মরফিন হচ্ছে আমরা যাদের হেপাটিক ইম্পেয়ারমেন্ট আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা মরফিন ইউজ করি না। বিলিয়ারি ট্র্যাক্ট সার্জারি যারা হয়েছে তারা অবশ্যই কিছু না কিছু হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকবে, মানে এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা মরফিন ইউজ করব না, বা মরফিন ইউজ করার ক্ষেত্রে আমরা কশাস থাকবো। আচ্ছা এখানে কিন্তু বলছে উইথ এক্সট্রিম কশন ইন অল অফ দ্য ফলোইং কন্ডিশন এক্সেপ্ট, তার মানে আপনাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে লাস্ট স্টেজ অফ লেবার, এক্ষেত্রে হচ্ছে যে মরফিন কিন্তু লেবার ডিলে করে আমরা জানি, সো এক্ষেত্রে হচ্ছে যে আমরা লেবারের লাস্ট স্টেজ লেবারের ক্ষেত্রে আমরা মরফিন ইউজ করব না। হাইপোথাইরয়েডিজম, মরফিনের একটা হচ্ছে সাইড ইফেক্ট হলো কনস্টিপেশন, আমরা জানি হাইপোথাইরয়েডিজমে কিন্তু কনস্টিপেশন হয়, সো হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু একে তো কনস্টিপেশন হচ্ছে, তারপর আমরা মরফিন দিতে পারবো না, এভাবে এখানে আমাদের এক্সট্রিম কশনে ইউজ করতে হবে। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, যাদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি মেটাবলিক যাদের ইনসাফিসিয়েন্সি আছে সেক্ষেত্রে আমরা মরফিন ইউজ করব সাবধানতার সাথে। এক্ষেত্রে হচ্ছে আমরা পালমোনারি ইডেমাতে মরফিনটা আমরা ইজিলি ইউজ করতে পারি, বুঝতে পারছেন? এখানে কোথায় কোথায় মরফিন ইউজ করব বা কোথায় কোথায় প্যাথোডিন ইউজ করব, এই ইন্ডিকেশন গুলো হচ্ছে যে আপনাদের শীটে দেয়া আছে, আপনারা এগুলো হচ্ছে একটু চিন্তা করে পড়ে নেবেন, যে হচ্ছে যে আপনার বিলিয়ারি ট্র্যাক্ট সার্জারি এগুলো কিন্তু মরফিনের বৈশিষ্ট্যের সাথে রিলেটেড, যে হচ্ছে যে যাদের হচ্ছে যে ধরেন ব্রঙ্কিয়াল এজমা আছে বা হচ্ছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু আমরা রেসপিরেটরি ডিপ্রেশন করবো, তাদের ক্ষেত্রে কিন্তু মরফিন ইউজ করতে পারবো না। তো এইগুলো হচ্ছে যে আপনারা যদি মেকানিজমের সাথে একটু মিলিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু অপশনগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেফ ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি, আগেও বলা হয়েছে যে টেরাটোজেনিসিটির একটা ব্যাপার আছে, যেখানে হচ্ছে কোন ড্রাগটা হচ্ছে যে আমাদের জন্য সেফ। আচ্ছা এখানে টেট্রাসাইক্লিন, ইন্ডোমিথাসিন, অ্যালকোহল, মেটফরমিন, কার্বামাজেপিন, এটা হচ্ছে আপনার টেরাটোজেনিক ড্রাগ কোনগুলো কোনটা না, এটাই জাস্ট বলা হয়েছে এখানে। সো এখানে হচ্ছে টেরাটোজেনিক ড্রাগস এর এক্সাম্পল গুলো ভালো মতো পড়তে হবে, এটা হচ্ছে আগেই বলেছি। এবং এখানে হচ্ছে যে অ্যানসারটা হচ্ছে মেটফরমিন, এটা হচ্ছে যে আমরা প্রেগন্যান্সিতে ইজিলি ইউজ করতে পারবো। মেকানিজম অফ ড্রাগ রেজিস্ট্যান্ট ইনক্লুডস, এটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্সের একটা কোশ্চেন, হচ্ছে এটা পেনিসিলিনের ক্ষেত্রে ইউজুয়ালি হয়, যে হচ্ছে যে আমরা যেটা বলেছি যে হচ্ছে এমআরএস এর ক্ষেত্রে যেটা, যে হচ্ছে যে অনেকগুলো ড্রাগ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার বিভিন্ন মেকানিজমে হচ্ছে ড্রাগগুলোকে রেজিস্ট্যান্ট করে ফেলে, তাদের হচ্ছে যে এনজাইম সিক্রেশন করে, যেটা হচ্ছে যে ড্রাগটাকে ধ্বংস করে ফেলে, বা হচ্ছে ড্রাগটার যে বাইন্ডিং সাইট সেটাকে হচ্ছে যে ব্যাকটেরিয়া অল্টার করে দেয়, বা হচ্ছে ইফ্লাক্স মেকানিজম, বা হচ্ছে ড্রাগটাকে ইফ্লাক্স পাম্পের মাধ্যমে হচ্ছে যে বের করে দেয়, হচ্ছে ড্রাগস এর যে পারমিএবিলিটি, যে পোরগুলো দিয়ে ড্রাগটা হচ্ছে যে ভিতরে ঢুকবে সেই পারমিএবিলিটিটাকে কমাই দেয়, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে ব্যাকটেরিয়া হচ্ছে যে ড্রাগ রেজিস্ট্যান্ট তৈরি করে। এখানে কোনটা হচ্ছে যে না, আপনারা একটু দেখেন, একটু মানে এটা হচ্ছে যে একেবারে আপনারা কোশ্চেনটা দেখলেই বুঝবেন, আপনারা যদি মানে একটু ধারণা থাকে যে হচ্ছে যে একটা ড্রাগ রেজিস্ট্যান্ট কিভাবে তৈরি হতে পারে সেটা সম্পর্কে একটু ধারণা থাকলে জিনিসটা বুঝবেন। এখানে 2 নম্বর অপশনটা হচ্ছে ইনক্রিজিং আপটেক অফ ড্রাগ বাই ব্যাকটেরিয়া, অবশ্যই ড্রাগটা হচ্ছে যে ব্যাকটেরিয়া আপটেক করবে না, সে হচ্ছে বের করে দিতে চাইবে, তো এটাই হচ্ছে মেকানিজম। তো একটা অ্যান্সার তাহলে হচ্ছে বি। আচ্ছা আচ্ছা আমাদের কোশ্চেন হচ্ছে শেষ, হচ্ছে 50টা কোশ্চেনই শেষ। এখানে আশা করি হচ্ছে যে আমরা ফার্মাকোলজি অনেকগুলো টপিকই ক্লিয়ার করেছি। তো শেষ দিকে যেটা বলতে চাই যে এটা হচ্ছে যে আপনারা আপনাদের যে ড্রাগস এর যে ক্লাসিফিকেশন গুলো অবশ্যই ভালো মতো পড়ে যাবেন, অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যেগুলো আছে, প্রায় হচ্ছে যে 17 বা 20টা গ্রুপের ডিসক্রিপশন ক্লাসিফিকেশন আছে, এই ড্রাগগুলো কোনটা কোন গ্রুপের ড্রাগ এবং হচ্ছে যে ড্রাগগুলোর নামগুলো অবশ্যই আপনারা ভালো মতো পড়ে যাবেন, এগুলাই কমনলি আসে, এগুলাই এবং এগুলাই বারবার ভুল হয়।
এবং আপনাদের যে কোশ্চেন যেটা আছে এটা আবার একটু রিভিউ করবেন, আপনার যে কোনগুলো আপনাদের ভুল হয়েছে এটা অবশ্যই রিভিউ করবেন। এটা একবার রিভিউ করবে এবং এখন একবার রিভিউ করার পরে পরবর্তী পরীক্ষার আগে যদি আপনি একবার দেখে নেন তাহলে হচ্ছে যে জাস্ট একবার চোখ বুজে যান যে এই জিনিসটা আমার ভুল হয়েছিল, এই জিনিসটা আমার ওই সময় এটা আমি পরীক্ষায় যাতে ভুল করব না। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আশা করি সবাই ভালো মতো প্রিপারেশন নেবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।